হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আমরা অ্যাকাউন্টিং এর আরেকটি ক্লাস নিয়ে। এই কয়েকদিন হচ্ছে আমরা কি করেছি, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় ৯ অর্থাৎ আর্থিক বিবরণের উপর হচ্ছে আমরা ক্লাস করেছি। তো আজকেও আমরা আর্থিক বিবরণী করব, কিন্তু ফার্স্ট পেপারের না, বরং সেকেন্ড পেপারের। আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে অধ্যায় ৫ রয়েছে সেটাও আর্থিক বিবরণী নিয়ে, কিন্তু সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে। তো আজকে ক্লাসে আমরা যেটা করব, এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আজকে আমরা প্রথম ক্লাস করব। তো যৌথ মূলধনী কোম্পানির মধ্যেও কিন্তু বিশদ আয় বিবরণী রয়েছে। আবার আমাদের প্রথম পেপারের যে আর্থিক বিবরণী ছিল ওইখানেও বিশদ আয় বিবরণী ছিল। এখন দুইটার মধ্যে না খুব বেশি ডিফারেন্স নেই, জাস্ট ছোটখাটো কিছু ডিফারেন্স আছে। ওইগুলা যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমাদের বিশদ আয় বিবরণীর মধ্যে আর তেমন কোনো সমস্যা হবে না। যেহেতু দুইটার মধ্যে বিশদ আয় বিবরণী অলমোস্ট সেম, তাই আমার মনে হয় না তোমাদের আবার রিপিট করার কোনো দরকার আছে। জাস্ট তোমাদের যেই জিনিসগুলো চেঞ্জ রয়েছে ওই জিনিসগুলো ধরিয়ে দিলেই কিন্তু তোমাদের সেকেন্ড পেপারের বিশদ আয় বিবরণী অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা বিশদ আয় বিবরণীর পরবর্তী যে ধাপ রয়েছে, সংগ্রহিত আয় বিবরণী, আজকে ক্লাসের মধ্যে আমরা ওই পার্টটাই করব। আমাদের সংগ্রহিত আয় বিবরণী আছে, দেন মালিকানা সত্ত্ব বিবরণী আছে। এই দুইটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী আর্থিক বিবরণী এবং এক মালিকানা কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পার্থক্য। এছাড়া আমাদের আর্থিক যে অবস্থার বিবরণী ওইখানে সামান্য পার্থক্য রয়েছে। বাট এছাড়া আমাদের মোটামুটি বলতে গেলে প্রায় সেম ক্যাটাগরির ম্যাথ আমরা দেখতে পাই দুটার মধ্যে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কোনটা করব? আজকের ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে সেকেন্ড যে পার্টটা রয়েছে, সংরক্ষিত আয় বিবরণী, ওই পার্টটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। তো দেখে নিই তোমরা কারা কারা অলরেডি জয়েন করে ফেলেছো। সবাই জয়েন করে ফেললে তারপরে আমাদের ক্লাসটি রয়েছে সেটা শুরু করে দেওয়া পসিবল হবে। তোমরা আমাকে কাইন্ডলি বলে নিও যে আমার সাউন্ড আর ভিডিও সব ঠিকঠাক আছে নাকি, আর তোমরা ঠিকমতো দেখতে পারছো নাকি। যদি কারো মনে হয় সাউন্ডে কোনো প্রবলেম করছে আর ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে, কাইন্ডলি আমাকে এটা জানিও, ঠিক আছে? দেখতে পাচ্ছি তানভীর এসে পড়েছো। তানভীর বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তো তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে যারা হচ্ছে অলরেডি জয়েন করেনি, তোমরা সবাইকে মেনশন দিয়ে দাও, সবাই কাছে জয়েন করুক। তারপরে আমাদের ক্লাসটি রয়েছে, সেই ক্লাসটি আমরা শুরু করে দেবো। আচ্ছা, আই গেস তোমাদের সবাই তোমরা চলে এসে পড়েছো। তাহলে আমাদের ক্লাসটি দেরি না করে আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আজকে সর্বপ্রথমে আমরা জানবো হচ্ছে সংরক্ষিত আয় এটা আসলে কি। ওকে, সংরক্ষিত আয় বলতে বোঝানো হচ্ছে আমরা কিন্তু বিশদ আয় বিবরণী থেকে, যখন কি আমরা ম্যাথটা করলাম, বিশদ আয় বিবরণী থেকে আমরা কোন আইটেমটা পেয়ে গিয়েছিলাম? আমরা পেয়ে গিয়েছিলাম হচ্ছে নিট মুনাফা। ওকে, বিশদ আয় বিবরণী থেকে আমরা নিট মুনাফা পেয়ে গিয়েছিলাম। এই নিট মুনাফা থেকে কি করা হয়? নিট মুনাফা থেকে মেনলি যৌথ মূলধনী কোম্পানির মধ্যে লভ্যাংশ প্রদান করা হয়। আমার প্রতিষ্ঠানের মধ্যে যে শেয়ার হোল্ডার রয়েছে তাদের কি করা হয়? তাদেরকে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়া আরো অনেক ধরনের কাজ রয়েছে, যেমন লভ্যাংশ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সঞ্চিতি এবং তহবিল তৈরি করা হয়। প্রত্যেকটা কোম্পানির মধ্যে অনেক ধরনের সঞ্চিতি তহবিল তৈরি করা হয়। যেমন সাধারণ সঞ্চিতি, তারপর হচ্ছে শ্রমিক কল্যাণ তহবিল, পেনশন তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এরকম অনেক ধরনের সঞ্চিতি এবং তহবিল রয়েছে যেটা নিট মুনাফা থেকে তৈরি করা হয়। এখন মনে করো নিট মুনাফা বের হলো তোমার ১,০০,০০০ টাকা। এই ১,০০,০০০ টাকার মধ্যে তোমার লভ্যাংশ, সঞ্চিত তহবিল, এই সব কিছুতে চলে গেল তোমার মনে করো ৮০,০০০ টাকা। তোমার ব্যবসায়ের মধ্যে ২০,০০০ টাকা এখনো পর্যন্ত পড়ে আছে। তো এই নিট মুনাফার যে অংশটুকু হচ্ছে বিতরণ করে দেয়া হয় নাই,
তোমার ব্যবসার মধ্যে এখনো পড়ে আছে, ওই অংশকেই বলা হয়ে থাকে হচ্ছে সংরক্ষিত আয়। সহজ কথায় নিট মুনাফার যে পরিমাণে অংশ কি করা হয় না, শেয়ার হোল্ডারদের মাঝখানে বন্টন করা হয় না, সেই পরিমাণ অংশকেই বলা হচ্ছে সংরক্ষিত আয়। আজকে ক্লাসের মধ্যে আমরা সংরক্ষিত আয়ের যে বিবরণী রয়েছে সেই বিবরণী নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, কিভাবে করে আমরা এই সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে পারি সেই সম্পর্কে হচ্ছে আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিব। আচ্ছা, এ নিয়ে হচ্ছে আমি আমার ফেসবুকের মধ্যে আমার ভিডিও খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওয়েট, জাস্ট এই কারণে আমি তোমাদের কমেন্ট গুলো দেখতে পারছি না। আমি জাস্ট আমার ভিডিওটা একবার খুঁজে বের করি, জাস্ট 1 মিনিট। এই তো পেয়ে গিয়েছি। ফাইন। দেখতে পাচ্ছি লাবণ্য এসে পড়েছো, তারপর সুলতান এসে পড়েছো, এরপরে এসে জিয়ান এসে পড়েছো, জাফরিন এসে পড়েছো, সাদিয়া, তারপর হচ্ছে শাহরিয়ার। ওকে ফাইন, সবাই জয়েন করে ফেলেছো। সবাই যদি চলে এসেছো তাহলে হচ্ছে আমরা আমাদের এখন ক্লাসে শুরু করে দিচ্ছি। আচ্ছা, হানিফ বলছো ওয়েভ অ্যাপটা কাজ করছে না। আমি শিওরলি বলতে পারছি না ভাই, আমি হচ্ছে কাউকে জিজ্ঞেস করে নেবো ক্লাসে পড়ে। ওকে, তো সংরক্ষিত আয়ের মধ্যে প্রথমত যেহেতু হচ্ছে আমরা নিট মুনাফার থেকে আমরা কি করছি, আমরা সংরক্ষিত আয়টাকে বের করছি। তো আমাদের এই সংরক্ষিত আয় বিবরণী করার আগে বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে। এই বিশদ আয় বিবরণী থেকেই তার পরবর্তীতে গিয়ে হচ্ছে আমাদের যে নিট মুনাফাটা পেয়ে যাচ্ছি, ওই নিট মুনাফা দিয়ে আমাদের সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমরা শুরু করব হচ্ছে ব্যালেন্স বিডি দিয়ে। প্রত্যেক বছরেই কিন্তু আমাদের যে পরিমাণে মুনাফা হয়েছিল তার মধ্যে একটা অংশ প্রদান করা হয় না। সো যে পরিমাণে অংশ প্রদান করা হচ্ছে না তাকেই বলছি হচ্ছে আমরা সংরক্ষিত আয়। এই কারণে আমাদের ম্যাথটা শুরু করতে হবে ব্যালেন্স বিডি, অর্থাৎ গত বছরে যে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত দেওয়া রয়েছে বা ব্যালেন্স দেওয়া রয়েছে সেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ম্যাথটা শুরু করব। এটার সাথে যোগ করতে হবে হচ্ছে আমাদের এই চলতি বছরের কর পরবর্তী নিট লাভ। আমাদের কিন্তু লাভের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যেমন মোট মুনাফা, পরিচালন মুনাফা, কর পরবর্তী পূর্ববর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা, এরকম আমাদের অনেকগুলা নিট মুনাফা দেওয়া আছে। সো এই সবগুলা নিট মুনাফার মধ্যে কর পরবর্তী যে নিট মুনাফা রয়েছে ওইটা হচ্ছে আমরা যোগ করে দিব আমাদের ব্যালেন্স বিডির সাথে। মনে করো আগের থেকে আমার কাছে নগদ মনে করো সংগ্রহিত আয় পড়েছিল 1 লাখ টাকা, আর নতুন করে এই বছরে আয় মনে করো হলো 9 লাখ টাকা। অর্থাৎ টোটাল আমার কাছে এখন আয় পড়ে আছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার থেকে এখন হচ্ছে আমি লভ্যাংশ দিব, আমি কোনো তহবিল গঠন করব, সঞ্চিতি গঠন করব। এই কারণে প্রথমে এই ব্যালেন্স বিডির সাথে কি করতে হয়, বিশদ আয় বিবরণীর যে আমাদের ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটাকে যোগ করতে হবে। এইবার হচ্ছে আমরা আয়কর সঞ্চিতি এবং আয়কর প্রদানের মধ্যে আসি। এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদিও জানি আমাদের বছর শুরু হয় জানুয়ারিতে, আর বছর শেষ হয় হচ্ছে কোথাও কখন, ডিসেম্বরে। মনে করো এটা হচ্ছে 2021 সাল। 2021 সালের আমাদের বছর শুরু হচ্ছে কখন, জানুয়ারিতে, আর বছর শেষ হচ্ছে ডিসেম্বরে। কিন্তু অর্থ বছর কিন্তু জানুয়ারিতে শুরু হয় না। মনে রাখবা যে একটা মানে দেশের মধ্যে অর্থ বছর শুরু হয় জুনে, জুলাইতে, আর সেটা শেষ হয় হচ্ছে পরবর্তী বছরের জুনে। প্রায় সময় দেখবা তোমাদের এই যে কয়েকদিন পরে গিয়ে হচ্ছে তোমাদের আমাদের কি দিয়ে দিবে, অর্থ একটা বাজেট দিয়ে দিবে। সো বাজেট দেওয়ার টাইমে গিয়ে বলা হয় যে 2021-22 অর্থ বছরের বাজেট। কেন 21 বছর বলা হয় না, কেন 21-22 বলা হয়? কারণ 21-এর জুলাই থেকে 22-এর জুন পর্যন্ত এই বাজেটটা তৈরি করা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে অর্থ বছর। ওকে, তো এই অর্থ বছরে কি করা হয়, আমাদের যেই চিন্তা ভাবনা গুলো রয়েছে যে এই বছরে হচ্ছে শিক্ষা খাতার মধ্যে হচ্ছে এই পরিমাণ খরচ করা হবে, দেন চিকিৎসা খাতার মধ্যে এই পরিমাণ খরচ করা হবে, এগুলো সম্পর্কে হচ্ছে বাজেট তৈরি করা হয়। বাট মেন ঘটনা হচ্ছে আমরা যে ব্যবসায় পরিচালনা করি, আমরা আমাদের ব্যবসায় শেষ করলাম ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে শেষ করার পর আমাদের ব্যবসায় কি পরিমাণে লাভ হয়েছে, কি পরিমাণে ক্ষতি হয়েছে, কি পরিমাণে ট্যাক্স দেওয়া দরকার, ভ্যাটের পরিমাণ কত, এগুলা ক্যালকুলেট করতে একটু টাইম লাগে। তো এই কারণে যেটা করা হয় যে 2021 সালের আমার যে ব্যবসা পরিচালনা করলাম তার ভ্যাট যে ট্যাক্স রয়েছে বা ভ্যাট রয়েছে, সেই ট্যাক্স আর ভ্যাট দেওয়া হবে পরবর্তী বছরে। অর্থাৎ 2022 সালের জুলাইয়ের আগে হচ্ছে কি করা হবে, এই ট্যাক্সটা হচ্ছে প্রদান করা হবে। তুমি 2021 সালে এটা, তুমি 2021 সালে কি করলা, তুমি ব্যবসা পরিচালনা করলা। তুমি 21 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবসা পরিচালনা করলা। তারপরে তোমার নেট লাভটা বের হলো।
এবং এই নিট লাভের উপর কি দেওয়া লাগে, একটা ট্যাক্স দেওয়া লাগে। এখন এমন তো না যে একদিনের মধ্যে ট্যাক্স ক্যালকুলেট হয়ে যাবে। যেটা করা হয় তুমি নিজে ক্যালকুলেট করবা, সরকার থেকে ক্যালকুলেট করা হয়, তারপর তোমার কাছে হচ্ছে ওরা ট্যাক্সের পেপার পাঠাবে, তুমি ওই অনুযায়ী ট্যাক্স প্রদান করবা, তো মাঝখানে টাইম লাগে একটা। তো যেটা করা হয়, তোমার এই বছরে কি পরিমাণে হচ্ছে ট্যাক্স আসবে তুমি নিজে ক্যালকুলেট করে তার জন্য আগের থেকে তুমি হচ্ছে একটা সঞ্চিতি তৈরি করে রাখবে। মনে করো তুমি দেখলা যে তোমার হিসাব অনুযায়ী তোমার ট্যাক্স দেওয়া উচিত 80,000 টাকা, তো এর জন্য আলাদা করে হচ্ছে একটা সঞ্চিতি তৈরি করা হয়, যাকে বলা হচ্ছে আয়কর সঞ্চিতি। এটা তুমি তৈরি করবা হচ্ছে 2021 সালে। অর্থাৎ আমার এই বছরের যে আয় রয়েছে, এই বছরের আয়ের উপর আমি একটা সঞ্চিতি দিব হচ্ছে, আর একটা কর দিয়ে দিও পরের বছরে। এই কারণে আমি এই বছরের আয়ের উপর একটা সঞ্চিতি বা তহবিল তৈরি করে রাখলাম, এবং এই করটা দেওয়া লাগবে হচ্ছে 2022-এ গিয়ে। তো 2022-এ মনে করো আমার কাছে সরকার থেকে একটা ট্যাক্সের একটা কাগজ পাঠালো। কাগজ পাঠায় বললো যে আপনার ট্যাক্স এসেছে 75,000 টাকা। মানে আমি যখন কিনা হিসাব করলাম, আমার হিসাব মতে আমার ট্যাক্স দেওয়া হচ্ছে 80,000। আমার হিসাব অনুযায়ী ট্যাক্স দেওয়া উচিত 80,000, কিন্তু সরকার থেকে বললো আমার ট্যাক্স এসেছে কত টাকা, 75,000 টাকা। তার মানে 5,000 টাকা কিন্তু হচ্ছে আমাকে দেওয়া লাগে নাই। এই পরিমাণ টাকা আমাদের কি বাড়িয়ে দিবে, এই পরিমাণ টাকা হচ্ছে আমাদের সঞ্চিতির পরিমাণটা বাড়িয়ে দিবে। আমাদের কাছে এই পরিমাণ টাকা পড়ে আছে, এটাকে পরবর্তীতে সংগৃহীত আয়ের মধ্যে গিয়ে যোগ করতে হবে। তো আমরা দেখব আমাদের ব্যয় মিলের মধ্যে যে আয়কর সঞ্চিতি এবং আয়কর দেওয়া আছে, এই দুইটার মধ্যে কোনটা বড়। যদি এমন হয় আমার ব্যবসায়ের মধ্যে আয়কর সঞ্চিতির পরিমাণ বড় আর আয়করের পরিমাণ ছোট, তাহলে আমার ব্যবসায়ের মধ্যে অর্থ পড়ে থাকবে। আর যদি এমন হয় আমি আগের থেকে আয়কর সঞ্চিতি তৈরি করে রেখেছি হচ্ছে মাত্র 90,000 টাকা, কিন্তু সরকার থেকে বললো না ভাই, তোমার 90,000 টাকা ট্যাক্স আসে নাই, তোমার ট্যাক্স আসছে কত টাকা, 1,00,000 টাকা। তখন কিন্তু আমাকে আরো বেশি পরিমাণ টাকা সরকারকে দেওয়া লাগবে, অর্থাৎ 10,000 টাকা আমাকে নতুন করে হচ্ছে আরো দেওয়া লাগবে। তো এই কারণে যদি এমন হয় আমাদের আয়কর সঞ্চিতির পরিমাণ বড় আর আমাদের আয়করের পরিমাণ ছোট, তখন আমাদের ব্যবসার মধ্যে হচ্ছে এটা ব্যালেন্স পড়ে থাকে। যদি এই পরিমাণ টাকা এমন হয় যে আয়কর সঞ্চিতি বড় আর আয়কর ছোট, তখন আমাদের ব্যবসার মধ্যে ব্যালেন্স পড়ে থাকে, সেটাকে হচ্ছে আমাদের যোগ করে দেওয়া লাগবে, কারণ এদের পার্থক্য আমাদের সংগৃহীত আয় বাড়িয়ে দিচ্ছে। আর যদি এমন হয় আমাদের আয়করের পরিমাণ বড় কিন্তু আয়কর ছোট, তখন সেটাকে বাদ দিয়ে দেওয়া লাগে। এই যে দেখো, যদি হচ্ছে আয়কর প্রদান থেকে হচ্ছে আয়কর সঞ্চিতি ছোট হয়ে যায়, তখন সেটাকে আমরা বাদের দিকে নিয়ে আসি। তাই আমাদের এই ম্যাথ করার টাইমে গিয়ে আমরা দেখবো ব্যয় মিলের মধ্যে আমাদের যে আয়কর আর আয়কর সঞ্চিতি দেওয়া আছে, ব্যয় মিলের মধ্যে যে আয়কর এবং আয়কর সঞ্চিতি দেওয়া আছে, এই দুইটার মধ্যে কোনটা বড়। যদি আয়কর সঞ্চিতি বড় হয় আয়করের থেকে, তখন সেটাকে আমরা যোগের দিকে নিয়ে আসবো। আর যদি এমন হয় যে আয়করের পরিমাণ বড়, আয়কর সঞ্চিতির পরিমাণ ছোট, তখন সেটাকে হচ্ছে আমরা বাদের দিকে নিয়ে আসবো। তো আমাকে বলো তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো নাকি? এই পার্টটা বুঝতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথের জন্য আর রিয়েল লাইফের জন্য। মানে ট্যাক্স কিভাবে কাজ করে এটা বুঝতে পারলে আসলে পরবর্তী দিকে তোমাদের জন্য ইজি হবে, কারণ তোমাদের আলাদা করে একটা সাবজেক্টই আছে। যখন তোমরা ইউনিভার্সিটিতে উঠবা তখন দেখবা তোমাদের ট্যাক্স নামে আলাদা করে সাবজেক্টই আছে একটা। তো ট্যাক্স বোঝাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আমাকে বলো তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো নাকি, যে আয়কর সঞ্চিতি এবং আয়করের মধ্যে কোনটা বড় ছোট হলে হচ্ছে যোগ বিয়োগ করবো, না হলে কিন্তু পরীক্ষায় গিয়ে আমরা ভুল করে ফেলবো। আচ্ছা, তোমাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিই। আমাদের ব্যয় মিলে হচ্ছে দেওয়া থাকবে একটা আয়কর, আরেকটা আয়কর সঞ্চিতি, আবার সমন্বয়ের মধ্যে হচ্ছে আমাদের কি দেওয়া পসিবল, একটা আয়কর দেওয়া পসিবল। ঠিক আছে, সমন্বয়ের মধ্যে আয়কর আর আয়কর সঞ্চিতির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, যেটা সেম। সমন্বয়ের মধ্যে যদি হচ্ছে আমাদের আয়কর কিংবা আয়কর সঞ্চিতি দেওয়া থাকে, তখন এটার কাজ হবে অবশ্যই দুইবার, কারণ সমন্বয়ের কাজ দুইবার হয়। কি কাজ হবে, একবার হচ্ছে আমাদের নেট মুনাফা থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে। কর পূর্ব নেট মুনাফা থেকে আমরা আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আমরা কি বের করব, কর পরবর্তী নেট মুনাফা বের করব। আর 2 নম্বরে কাজ করতে হবে হচ্ছে চলতি দায়ের মধ্যে। আমার এই বছর যে নেট মুনাফা হলো তার উপর হচ্ছে একটা সঞ্চিতি তৈরি করে রাখলাম, এই পরিমাণ টাকা যেহেতু হচ্ছে সরকারকে দেওয়া লাগবে, এই কারণে ওইটাই হচ্ছে আমার ট্যাক্স। এটাকে যেহেতু আমার দেওয়া হয় নাই, দেওয়া লাগবে,
এই কারণে এটাকে লেখা হয় হচ্ছে চলতি দায়ের মধ্যে গিয়ে লেখা হয়। এটা হচ্ছে আমাদের সমন্বয়ের যদি হচ্ছে আয়কর কিংবা আয়কর সঞ্চিতি দেওয়া থাকে, এই সমন্বয়ের আয়কর সঞ্চিতি পরবর্তী বছরে গিয়ে হয়ে যাবে হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি। তো মনে করো তোমার আগের থেকে সঞ্চিতির পরিমাণ ছিল ৮০,০০০ টাকা, আর সরকার থেকে তোমাকে এই বছরে গিয়ে বললো তোমাকে এই বছরে আয়কর দেওয়া লাগবে মাত্র ৭০,০০০ টাকা। খেয়াল করে দেখো, র্যামিলের মধ্যে আয়কর সঞ্চিতি বড় আর আয়করের পরিমাণ ছোট। যদি সঞ্চিতি আয়করের থেকে বড় হয় তখন আমরা যে কাজটা করব সেটাকে আমাদের যোগের পাশে নিয়ে যাওয়া লাগবে। আমাদের সঞ্চিতিও দরকার নাই, আয়করও দরকার নাই, আমাদের পার্থক্যের পরিমাণ দরকার। তো আমরা যেটা করব, আমরা আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিব, তারপর ওই ব্যালেন্সটাকে হচ্ছে আমরা যোগ করে দিব। এই যে খেয়াল করে দেখো, এই যে আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রথম ঘরে, তারপর এদের যে ব্যালেন্স এটাকে হচ্ছে আমরা এই সংগৃহীত আয় বিবরণের মধ্যে যোগ করে দিয়েছি। তো প্রথমত শুরু করব হচ্ছে আমরা আয় বিবরণীর ব্যালেন্স দিয়ে বা সংগৃহীত আয়ের ব্যালেন্স দিয়ে। সেকেন্ডে গিয়ে হচ্ছে আমরা নিট মুনাফা যোগ করে দিব, এবং তারপরে যদি এমন হয় যে আমাদের আয়কর সঞ্চিতির পরিমাণ বড় আর আয়করের পরিমাণ ছোট, তখন আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিয়ে যে ব্যালেন্স পড়ে থাকে সেটাকে যোগ করে দেওয়া লাগবে। সো এই তিনটাই হচ্ছে আমাদের মেন আইটেম। এই তিনটাই পরীক্ষায় সব থেকে বেশি আছে, এইগুলো একটু কম হয়, ঠিক আছে, বাট এগুলো আমরা দেখে রাখি যদি পরীক্ষায় এনে আসে তখন এগুলো আমাদের যোগ করে দেওয়া লাগবে। 4 নাম্বার যে আমাদের আইটেম রয়েছে সেটা হচ্ছে আয়কর ফেরত। এটা খুবই কম সময় হয় যে আয়কর ফেরত আসে, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে হচ্ছে ট্যাক্স রিটার্ন। মনে করো তুমি সরকারকে তুমি কর দিয়ে দিলা হচ্ছে ৭০,০০০ টাকা, দিয়ে দেওয়ার পর এনি হাও ক্যালকুলেশনে ভুল ছিল, ক্যালকুলেশন করে দেখলো আসলে তোমার ৭০,০০০ টাকা তোমার আয়কর হয় নাই, তোমার আয়করের পরিমাণ ছিল অ্যাকচুয়ালি ৬৫,০০০ টাকা। ৫,০০০ টাকা তুমি যে এক্সট্রা দিয়ে দিলা, এই পরিমাণ টাকা সরকার তোমাকে ব্যাক করে দিবে। তো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আয়কর ফেরত। যদি আয়কর ফেরত দিয়ে দেয়, ব্যবসা টাকা বেড়ে গিয়েছে, তো ওই টাকাটা আমাদের যোগ করে দেওয়া লাগবে হচ্ছে সংগৃহীত আয় বিবরণীর সাথে। এই কারণে যদি আয়কর ফেরত এনিহাও আসে, সেটা আমাদের আয় সংগৃহীত আয়কে হচ্ছে বাড়িয়ে দিবে। আমরা আয়কর হিসেবে দিয়ে দিয়েছিলাম, আমাদের কি হয়েছিল, সংগৃহীত আয় কমে গিয়েছিল, কিন্তু যেহেতু হচ্ছে আয়কর ফেরত চলে আসলো, সেটা আমাদের সংগৃহীত আয়কে বাড়িয়ে দিবে। তারপর আমাদের 5 নাম্বার পয়েন্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দাবিহীন লভ্যাংশের অবলোপন। দাবিহীন লভ্যাংশ মানে কি? আমরা যে লভ্যাংশ দিই, ঠিক আছে, লভ্যাংশ যেটা করা হয়, এই বছরে আমাদের যে পরিমাণ মুনাফা আসলো, মুনাফার উপরে হচ্ছে আমরা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিব। তো আমার ব্যবসার মধ্যে মনে করো ১০০ জন কি রয়েছে, ১,০০০ জন মনে করা হচ্ছে আমার শেয়ার হোল্ডার আছে। আমি ১,০০০ জন শেয়ার হোল্ডারে কি করলাম, আমি প্রত্যেককে ১০০ টাকা করে আমি লভ্যাংশ দিলাম। এখন হঠাৎ করে মনে করো ৯৯ জন হচ্ছে লভ্যাংশ নিয়ে নিয়েছে, বাট একজনের কোনো খোঁজ নেই, সে লভ্যাংশ নেয়ও না, কোনো খোঁজ খবরও নেয় না। এখন কোম্পানি অবশ্যই বাসায় গিয়ে লভ্যাংশ দিয়ে আসবে না, যার লভ্যাংশ তাই গিয়ে বলতে হবে যে ভাই আমি লভ্যাংশ পেয়েছি, আমার লভ্যাংশ আমাকে দিয়ে দেন। আমি লভ্যাংশ ঘোষণা করেছি, কিন্তু যেই যার ব্যক্তির হচ্ছে লভ্যাংশ নেওয়ার কথা, সে মনে করো লভ্যাংশ নেয় নেই। তো এই লভ্যাংশকে বলা হয়ে থাকে হচ্ছে দাবিহীন লভ্যাংশ। এটা হচ্ছে এক ধরনের দায়, কারণ সে যখন কিনা দাবি করবে পরবর্তীতে গিয়ে তাকে কোম্পানি অবশ্যই সেই লভ্যাংশ দিয়ে দিবে। অর্থাৎ মনে করো এটা হচ্ছে ২০২০ সাল, ২০২১ সাল, মনে করো ২০২১ সালে আমি লভ্যাংশ দিলাম, এর মধ্যে একজন শেয়ার হোল্ডার কি করে নাই, সে হচ্ছে লভ্যাংশ গ্রহণ করে নেই, যার পরিমাণ ছিল মনে করো ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা লভ্যাংশ নেওয়ার কথা, বাট সেই বছর নেয় নেই। পরের বছর হয়ে গেল, সে এখনো নেয় নেই। যদি হচ্ছে দেখা যায় ১ বছরের বেশি সময় ধরে কেউ লভ্যাংশ গ্রহণ না করে, তখন ওই দাবিহীন লভ্যাংশকে আস্তে আস্তে হচ্ছে অবলোপন করে আমরা ব্যবসার মধ্যে ইউজ করে ফেলি। যেহেতু ১ বছরও নেয় নাই, ধরে নেওয়া হয় সে ভবিষ্যতে এই লভ্যাংশ হচ্ছে আর নিবে না। আমরা যেমন সম্পদের লভ্যাংশ করি, ঠিক সেম ভাবে দায়েরও লভ্যাংশ করা পসিবল। সম্পদের একটা আমাদের অবলোপন হচ্ছে কি, সম্পদের অবলোপন হচ্ছে বা সম্পদের অবচয় হচ্ছে এক ধরনের ব্যয়। ঠিক সেম ভাবে দাবিহীন লভ্যাংশের অবচয় বা অবলোপন হচ্ছে এক ধরনের আয়। কি বললাম? সম্পদের অবচয় বা সম্পদের অবলোপন হচ্ছে ব্যয়, অন্যদিকে যদি হচ্ছে কোনো দায়ের অবলোপন করা হয়, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আয়। তো এটাকে সরাসরি আয়ের সাথে যোগ করে না দিয়ে সেটাকে হচ্ছে সংগ্রহিত আয়ের সাথে যোগ করতে হয়, কারণ লভ্যাংশ সেটার কাজ সংগ্রহিত আয়ের সাথে। এই কারণে যদি এমন হয় যে কোনো ধরনের দাবিহীন লভ্যাংশ ছিল এবং সেটাকে আমরা অবলোপন করলাম, সেটাকে আমাদের সংগ্রহিত আয়ের সাথে হচ্ছে কি করতে হবে, যোগ করতে হবে। তারপর ৬ নম্বর পয়েন্টটা হচ্ছে সাধারণ সঞ্চিতি এবং লভ্যাংশের সমতাকরণ তহবিল হতে স্থানান্তর।
অনেক সময় এমন হয় যে আমার সঞ্চিতির মধ্যে টাকা রয়েছে, কিন্তু এনিহাও আমার সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে টাকা কমে গিয়েছে। তখন যেটা করতে পারি, আমি অন্যান্য তহবিল থেকে এই সংরক্ষিত আয় বিবরণী তহবিলের মধ্যে টাকাটাকে ট্রান্সফার করা পসিবল। যদি এমন হয়, মনে করো যে আমার সাধারণ সঞ্চিতির থেকে আমি কি করলাম, সাধারণ সঞ্চিতির থেকে আমি আমার সংরক্ষিত আয় যে সঞ্চিতি রয়েছে সেটার মধ্যে আমি টাকা আমি কি করলাম, ট্রান্সফার করলাম। যদি 1,000 টাকা ট্রান্সফার করি, অবশ্যই সংরক্ষিত আয়ের পরিমাণ কি হয়ে যাবে, মানে বেড়ে যাবে। এই কারণে যদি অন্য যে কোনো ফান্ড থেকে সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে টাকা ট্রান্সফার করা হয়, তখন অবশ্যই আমাদের সংরক্ষিত আয়টা বেড়ে যাবে। তো এই 6টা আইটেমে যোগ করা পসিবল, এছাড়া আর কোনো আইটেম আমাদের যোগ করা হবে না। তো কি কি যোগ হবে আমি আরেকবার লিখে দিই তোমাদের। এখানে অনেক কিছু লিখে দেওয়া হয়েছে, একটু ফ্রেশ করে লিখে দিই। প্রথমটা আমাদের সংরক্ষিত আয়ের যে ব্যালেন্স দেওয়া আছে বিশদ আয় বিবরণীর মধ্যে, সেটাকে আমরা নিয়ে নিয়ে আসবো। শেষে যোগ করতে হবে নিট লাভ। এই দুটো মেন। তারপর আমরা দেখব আমাদের এই ম্যাথের মধ্যে আয়কর সঞ্চিতি এবং আয়কর, এই দুইটার মধ্যে কোনটা বড়। যদি আয়কর সঞ্চিতি বড় হয় এবং আয়কর ছোট হয়, তখন আয়কর সঞ্চিতির থেকে আয়কর বাদ দিয়ে এটার বিয়োগফলটাকে আমরা এখানে নিয়ে আসবো। সো এই 3টা আইটেম। 4 নাম্বার গুরুত্বপূর্ণ আইটেম দাবিহীন লভ্যাংশের অবলোপন। যে দাবিহীন লভ্যাংশ যদি কখনো অবলোপন করা হয়, সেটাকে এখানে আমরা কি করে দিব, সেটাকে এখানে আমরা বসিয়ে দিব। দেন যদি এমন হয় সরকার থেকে যদি আমরা কোনো আয়কর ফেরত পাই, সেটা আমাদের সংরক্ষিত আয় বাড়িয়ে দেয়। এই জন্য আয়কর ফেরতকে এখানে যোগ করতে হবে। এবং সবার শেষে যদি অন্য যে কোনো সঞ্চিতি থেকে সংরক্ষিত আয় বিবরণীর সঞ্চিতির মধ্যে কি করা হয়, টাকা ট্রান্সফার করা হয়, তখন সেটাকে এখানে আমরা যোগ করে দিব। তারপরে এই সবগুলা যোগ করলে আমাদের যে আইটেম হয়ে যাবে, এটার থেকে আমাদের অনেক কিছু বাদ দিয়ে দেওয়া লাগবে। এবার বাদগুলো এখন আমরা দেখবো। বাট তার আগে তোমরা আমাকে বলো, তোমরা যে এতগুলো যে যোগ করে আসলা, এই যোগগুলোর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে নাকি, বা কোনো আইটেম বুঝতে পারো নাই এমন কোনো আইটেম আছে নাকি? আচ্ছা। আম, রাজু বলছো এখানে দাবিহীন লভ্যাংশের অবলম্বনটা আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। সমস্যা নেই ভাই, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দাবিহীন লভ্যাংশ মানে যে তুমি মনে করো লভ্যাংশ দিলা, ঠিক আছে? তোমার ব্যবসার মধ্যে 1,000 জন মনে করো কি রয়েছে, 1,000 জন মনে করো শেয়ার হোল্ডার আছে। তুমি এই বছরের লভ্যাংশ ঘোষণা করলা। এর মধ্যে মনে করো 10 জন শেয়ার হোল্ডার তারা লভ্যাংশ নিতে আসে নাই, তারা লভ্যাংশ দাবি করে নাই। সেটাকে বলা হয়ে থাকে দাবিহীন লভ্যাংশ। সেটা কি বলা হয়, সেটাকে বলা হয় দাবিহীন লভ্যাংশ। এই দাবিহীন লভ্যাংশকে আমরা চলতি দায়ে নিয়ে যাই, কারণ এটা এক ধরনের দায়। কারণ যখনই এসে এই শেয়ার হোল্ডার আমাকে বলবে যে ভাই আমি লভ্যাংশ পাই, আমাকে ব্যাক করে দাও, তখন তাকে লভ্যাংশ দিয়ে দিব। এই কারণে দাবিহীন লভ্যাংশ এক ধরনের দায়। কিন্তু যদি এমন হয় বেশ কয়েকদিন চলে গেছে, কিন্তু সে এখন আমার কাছে এসে তার লভ্যাংশ দাবি করে নাই, আমি ধরে নিব সে হয়তো তার লভ্যাংশ আমার থেকে নিবে না। তো তখন আমরা যেটা করব, আমরা আস্তে আস্তে এটার একটা একটা অংশ আমরা ইউজ করা শুরু করে দিব। তো আমরা যে পরিমাণে অংশ ইউজ করে ফেলবো, ওটাকে বলা হয় দাবিহীন লভ্যাংশের অবলোপন। যদি সমন্বয়ে বলা হয় বা র্যা মিলে বলা হয় যে দাবিহীন লভ্যাংশের অবলোপন করতে হবে, তখন ওই দাবিহীন লভ্যাংশের যে অবলোপন করলাম, ওই পার্টটাকে কি করতে হবে, আমাদের যোগ করে দেওয়া লাগবে সংরক্ষিত আয়ের সাথে। সো দাবিহীন লভ্যাংশটা দায়, কিন্তু দাবিহীন লভ্যাংশের অবলোপন সেটা একটা আয়ের মতো, যেটাকে আমরা সংরক্ষিত আয়ের সাথে কি করে দিব, যোগ করে দিব। তো এটাই দাবিহীন লভ্যাংশের অবলোপনের কাজ। দাবিহীন লভ্যাংশ চলে যাবে চলতি দায়ের মধ্যে, কিন্তু দাবিহীন লভ্যাংশের অবলোপন বলা থাকলে সেটাকে এখানে আমরা যোগ করে দিব। আচ্ছা, তোমরা বলছো ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে তো ফাইন। তাহলে চলে যাই বিয়োগের মধ্যে। বিয়োগের মধ্যে যেটা করব, প্রথমত যদি এমন হয় যে আমাদের ব্যালেন্স বিডির পরিমাণ দেওয়া রয়েছে ডেবিট। আচ্ছা, একটা জিনিস মনে রাখা দরকার, সাধারণত সংরক্ষিত আয় বিবরণীর সাধারণ ব্যালেন্স ক্রেডিট। এটা কি ব্যালেন্স, সাধারণ ব্যালেন্স। যদি ক্রেডিট দিকে ব্যালেন্স দেওয়া থাকে, তখন সেটাকে আমরা যোগ করে দিই। কিন্তু যদি এমন হয় আমাদের ব্যালেন্স বিডি দেওয়া ডেবিট দিকে, ডেবিট দিকে যদি আমাদের সাধারণ সংরক্ষিত ব্যালেন্স দেওয়া থাকে, তখন সেটাকে কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তো এই কারণে যদি ব্যালেন্স বিডি হয় ডেবিট দিকে, অথবা যদি বলা হয় যে আগের বছরে ক্ষতি হয়েছিল, তখন সেটাকে কি করতে হবে, আমাদের বাদ দিয়ে দেওয়া লাগবে। ঠিক সেম ভাবে যদি এই বছরে আমাদের নেট লাভের জায়গায় নেট ক্ষতি হয়, সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে যদি আমাদের ক্ষতির ব্যালেন্স দেওয়া থাকে বা এই বছরে ক্ষতি হয়, এই দুটাকে আমরা বাদ দিয়ে দিব।
তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাদের প্রথমে বলেছিলাম যে নিট লাভ থেকে সবার মেন যে কাজটা করতে হয়, আমাদের লভ্যাংশ দেওয়া লাগে। তাই লভ্যাংশকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। এখন লভ্যাংশ হতে পারে দুই প্রকার, একটা হতে পারে হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আর একটা হতে পারে হচ্ছে ঘোষিত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ। যেই লভ্যাংশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, সেটাকে বলা হয়ে থাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা থাকে সাধারণত হচ্ছে ব্যয় মিলে। অন্যদিকে যেই লভ্যাংশ দেওয়া হবে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ঘোষিত লভ্যাংশ। এটা দেওয়া থাকে সমন্বয়ে। সো আমাদের ব্যয় মিলের মধ্যে যে লভ্যাংশ দেওয়া আছে, সেই লভ্যাংশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে বলবো হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আর অন্যদিকে যে লভ্যাংশ দেওয়া হবে তাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ কিংবা ঘোষিত লভ্যাংশ। এটা দেওয়া থাকে সমন্বয়ে, এটা আমরা এখনো দেই নাই, এটা দেওয়া হবে। তো সমন্বয়ের কাজ হয় দুইবার, আর র্যামিলের কাজ হয় একবার। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশের কাজ হবে একবার, সেটাকে হচ্ছে আমরা সংগৃহীত আয় নিয়ে আসবো। অন্যদিকে ঘোষিত লভ্যাংশ যেটা সমন্বয় দেওয়া আছে, সমন্বয়ের কাজ হয় মিনিমাম দুইবার। তো এটার একবার কাজ হবে, এবার একটাকে হচ্ছে আমরা সংগৃহীত আয় থেকে বাদ দিয়ে দিব। আর দুই নাম্বার কাজটা হচ্ছে এটাকে আমরা চলতি দায় নিয়ে যাব। কারণ যেহেতু এই লভ্যাংশ দেওয়া হয় নাই, এই লভ্যাংশটা দেওয়া হবে আমরা ঘোষণা করলাম, তো ভবিষ্যতে গিয়ে হচ্ছে এটা আমরা দিব। এই কারণে এটা হচ্ছে এক ধরনের চলতি দায়। তৃতীয় পক্ষের প্রতি প্রতিষ্ঠানের দায়কেই মানে দাবিকেই বলা হয় চলতি দায়। যেহেতু লভ্যাংশ দেওয়া হয় নাই, লভ্যাংশ দেওয়া হবে, এই কারণে এই দায়, এই লভ্যাংশটা হচ্ছে আমাদের জন্য একটা চলতি দায়। তারপর ওই যে আমরা এটাকে বলে আসলাম, যদি আয়কর সঞ্চিতি আয়করের থেকে বড় হয় তখন আমরা যোগ করে দিই। তাহলে উল্টাটাও এখানে সঠিক। যদি এমন হয় যে আমাদের আয়কর প্রদানটা বড় আর আয়কর সঞ্চিতি ছোট, তখন সেটাকে বাদ দিয়ে দেওয়া লাগবে। কেন? আমি ঠিক করেছিলাম যে আমার এই বছরে হয়তো লভ্যাংশের পরিমাণ ছিল কত টাকা, আমি ধরে নিলাম আমার লভ্যাংশের পরিমাণ ছিল 90,000 টাকা। এটা আমি চিন্তা করেছিলাম। এই কথা চিন্তা করে আমি একটা ফান্ড তৈরি করেছিলাম, এটাকে বলছিলাম আমরা আয়কর সঞ্চিতি। কিন্তু সরকার থেকে বললো না ভাই, তোমার 90,000 টাকা আয়কর হয় নাই, তোমার এই বছরের আয়করের পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা। সরকার থেকে এটা আমাকে বললো। তার মানে কিন্তু আমাকে একটা এক্সট্রা পরিমাণে আয়কর দেওয়া লাগবে। আমি যেটা চিন্তা করেছিলাম তার থেকে বেশি পরিমাণে আমাকে আয়কর দেওয়া লাগবে। সেটা কোথা থেকে আসবে? আমরা সংগ্রহিত আয় থেকে এই আয়করটা দিয়ে দিব। এই কারণে 10,000 টাকা আমাদের নতুন করে যে দেওয়া লাগছে, এটা আমাদের আয়করের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমাদের সংগ্রহিত আয়ের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। কারণ সংগ্রহিত আয়ের থেকেই আমরা এই এক্সট্রা 10,000 টাকাটা হচ্ছে কি করবো, পরিশোধ করব। এই কারণে এই পরিমাণ টাকা হচ্ছে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আয়কর প্রদান মাইনাস আয়কর সঞ্চিতি, এদের যে পার্থক্য সেটাকে এখানে আমরা বিয়োগের দিকে বসিয়ে দিচ্ছি। তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোনো সঞ্চিতিতে স্থানান্তর আমাদের এই সংগৃহীত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া লাগে। একটা ব্যবসায়ের মধ্যে অনেক ধরনের ফান্ড তৈরি করা হয়। কি কি ফান্ড? সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, তারপর হচ্ছে আমাদের কি হতে পারে আরো, মূলধন তহবিল, সিঙ্কিং ফান্ড, প্রতিপূরক তহবিল, তারপর হচ্ছে আয়কর সঞ্চিতি, এরপর হতে পারে আরো অনেক ধরনের সঞ্চিতি আছে, ঠিক আছে। আর ওর মধ্যে রয়েছে হচ্ছে শ্রমিক কল্যাণ তহবিল, বন্যা ত্রাণ তহবিল। তো এই যে ফান্ড গুলো তৈরি করা হয়, এই ফান্ড গুলো তৈরি করা হয়ে থাকে নেট লাভ থেকে। বা সহজ কথায়, এই সংরক্ষিত আয়ের থেকে কি করে থাকি আমরা, সংরক্ষিত আয়ের থেকে আমরা এই ফান্ড গুলো তৈরি করে থাকি। এই কারণে যদি যে কোনো ফান্ড তৈরি করা হয় কিংবা কোনো ফান্ডে বা তহবিলে অর্থ স্থানান্তর করা হয়, এটা সংগৃহীত আয় থেকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। মনে করো ব্যবসায়ের মধ্যে সংগৃহীত আয়ের পরিমাণ দেওয়া আছে 1 লাখ টাকা। আমাকে বললো আমাকে নতুন করে একটা সাধারণ সঞ্চয় তৈরি করতে হবে, এবং সাধারণ সঞ্চিতির মধ্যে টাকার পরিমাণ হবে 20,000 টাকা। সেটা কোথা থেকে আসবে? এই 1 লাখ থেকে 20,000 টাকা হচ্ছে আমরা মাইনাস করে দিব। আর এই টাকা দিয়ে হচ্ছে আমি নতুন করে তৈরি করব সাধারণ সঞ্চিতি। এই কারণে যে কোনো সঞ্চিতির স্থানান্তর আমাদের এই 1 লাখ থেকে হচ্ছে মাইনাস করে দেওয়া লাগবে, বা আমাদের এই সংগৃহীত আয় থেকে মাইনাস করে দেওয়া লাগবে। এই কারণে সাধারণ সঞ্চিতির স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর, অথবা অন্য যে কোনো তহবিলের স্থানান্তর আমরা এটাকে হচ্ছে বাদ দিয়ে দিব। তাহলে এই সবগুলো যোগ করে আমাদের যে ভ্যালু আসে, আমরা আগের যোগফল থেকে এই যোগফলটা বাদ দিয়ে দিব। তাহলে বের হয়ে যাবে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। কি বাদ দিব? প্রথমত লিখবো হচ্ছে আমরা বিগত বছরের যদি কোনো ক্ষতি হয়, বা যদি আমাদের সংরক্ষিত আয়ে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে, সেটাকে হচ্ছে আমাদের বাদ দেওয়া লাগবে। যদি আমাদের এই বছরের নেট ক্ষতি বের হয়, সেটাকে আমরা বাদ দিয়ে দিব। আমাদের যে কোনো ধরনের লভ্যাংশ এখানে আমরা বাদ দিয়ে দিব। তারপরে যেমন এটার মধ্যে হতে পারে হচ্ছে ঘোষিত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ, আর এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ।
তারপরে দেখবো আমরা আমাদের ব্যবসার মধ্যে আয়কর বড় নাকি আয়কর সঞ্চিতি বড়। যদি এমন হয় আয়কর বড়, আয়কর সঞ্চিতি ছোট, তখন আমরা আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে সেটাকে মাইনাস করে দিব। এবং যে কোনো ধরনের সঞ্চিতিতে স্থানান্তর এই সংগঠিত আয় বিবরণী থেকে হচ্ছে মাইনাস করে দেওয়া লাগে। এই সবগুলা মাইনাসকে হচ্ছে আমরা যোগ করব, দেন আগের যে আমাদের যোগফল বের করেছিলাম ওই যোগফল থেকে এই যোগফল মাইনাস করে পেয়ে যাচ্ছি এখানে আমরা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। তো তোমরা আমাকে বলো, তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো নাকি? সংরক্ষিত আয়ের মধ্যে আর তেমন কিছুই আসে না, জাস্ট সমন্বয় গুলাকে একটু হার্ড করে আর ঘুরিয়ে লেখা পসিবল, ওইগুলো সম্পর্কে হচ্ছে আজকে আমরা জেনে নিব। তো তোমরা আমাকে বলো, তোমাদের এই সংরক্ষিত আয়ের যে হচ্ছে ছকটা পড়ালাম, তোমাদের এই ছকের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? আই গেস তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা চলে যাবো আমাদের নেক্সট পার্টের মধ্যে, আমরা সমন্বয় চলে যাব। বাট তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের একটু বলে নেওয়া লাগবে। আমি একটু আগে তোমাদের বললাম যে যে কোনো ধরনের সঞ্চিতি অথবা তহবিলের স্থানান্তর আমরা এখান থেকে বাদ দিব। এক্ষেত্রে তিনটা এক্সেপশন আছে। কি কি এক্সেপশন তোমরা লিখে নাও একটু, তোমরা তাহলে বেটার হবে। আর একটু মুছে দিয়ে এই পার্টটা। পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড এবং বোনাস তহবিল। যদি এই তিনটা ফান্ড বা তহবিলের মধ্যে যদি হচ্ছে স্থানান্তর করা হয়, এই তিনটে স্থানান্তর কি করি না আমরা, এই তিনটে স্থানান্তরকে আমরা সংরক্ষিত আয় বিবরণীর থেকে বাদ দেই না। এই তিনটা হচ্ছে একটু অন্যরকম। এই তিনটাকে হচ্ছে সাধারণত অপরিচালন ব্যয় থেকে হচ্ছে বাদ দেওয়া হয়। তোমরা এটা একটু লিখে নিতে পারো বা নোট করে নিতে পারো, তাহলে বেটার হয়। যে সাধারণত যে কোনো সঞ্চিতিতে স্থানান্তর বা যে কোনো সঞ্চিতি তৈরি করা, এগুলাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই সংরক্ষিত আয় বিবরণী থেকে। কিন্তু তিনটে স্পেশাল তহবিল রয়েছে। একটা হচ্ছে পেনশন তহবিল, দুই নাম্বারটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আর তিন নাম্বারটা হচ্ছে বোনাস তহবিল। এইগুলাকে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ না দিয়ে এগুলাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই কোথা থেকে, এগুলাকে আমরা বাদ দিয়ে দিই অপরিচালন ব্যয় থেকে। অর্থাৎ এগুলার কাজ হয় বিশদ আয় বিবরণীতে। তোমাদের বললাম না যে ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারে তেমন কিছু পার্থক্য নেই, বাট ছোটখাটো কিছু পার্থক্য আছে। এইগুলো সাধারণত ফার্স্ট পেপারে আসে না, বাট সেকেন্ড পেপারে আসে। যদি তোমাদের বলা থাকে যে পেনশন তহবিল তৈরি করো বা পেনশন তহবিল স্থানান্তর করো, তখন সেগুলোকে হচ্ছে আমরা অপরিচালন ব্যয়ের মধ্যে বসিয়ে দিব। এই পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড আর বোনাস তহবিল, এই তিনটা আমরা সংরক্ষিত আয়ের মধ্যে আনবো না। এই তিনটাকে হচ্ছে আমাদের কিছু করতে হবে, আমাদের অপরিচালন ব্যয় থেকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া লাগবে। কেন? কারণ সাধারণত প্রভিডেন্ট ফান্ড, পেনশন তহবিল, বোনাস তহবিল, এইগুলা তৈরি করাটা হচ্ছে বাধ্যতামূলক। প্রতিষ্ঠান এগুলা তৈরি করবেই। দেখা যাও মানে প্রতি ঈদের মধ্যে আর পূজার মধ্যে মানে একটা প্রতিষ্ঠান থেকে বোনাস দিবেই। প্রতিষ্ঠানের মধ্যে যদি পলিসির মধ্যে উল্লেখ করা থাকে, তখন তারা পেনশন তহবিল তৈরি করবেই। এমন কিন্তু না, মনে হলো যে পেনশন টাকা দিব না, আমি দিব না, এমন করা যায় না। যদি প্রতিষ্ঠানের শর্তের মধ্যে উল্লেখ করা থাকে পেনশন তহবিল তৈরি করতে হবে, প্রভিডেন্ট ফান্ড তৈরি করতে হবে, তখন প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে এই পেনশন তহবিল আর প্রভিডেন্ট ফান্ড দিতে বাধ্য। আবার প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখ করা থাকে মিনিমাম কত পার্সেন্ট বোনাস দেওয়া উচিত, এগুলা কিন্তু বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক গুলাকে হচ্ছে অপরজন ব্যয় থেকে বাদ দিয়ে দেওয়া লাগে। কিন্তু লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটার কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিষ্ঠান চাইলে এটা তৈরি করতে পারে, নাও তৈরি করতে পারে। যেগুলোর কোনো বাধ্যবাধকতা নেই সেগুলোকে আমরা সংগৃহীত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দিই। আর যেগুলো আমাদের বাদ দেওয়াই লাগবে, যেগুলা যেই ফান্ডগুলো আমাদের তৈরি করতেই হবে,
ওই ফান্ডগুলো কি করা হয়, ওই ফান্ডগুলোকে হচ্ছে আমরা এই সংগঠিত আয় বিবরণী থেকে বাদ না দিয়ে আমরা অপরচন ব্যয় হিসেবে দেখিয়ে দিই হচ্ছে বিশুদ্ধ আয় বিবরণীতে, এবং সেখান থেকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিই। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের আয় বিবরণীর সাথে সেকেন্ড পেপারের বিশুদ্ধ আয় বিবরণীর প্রথম পার্থক্য। এই তিনটা অপরচন ব্যয়। সত্যি কথা বলতে তোমাদের পরিচালন মুনাফা পর্যন্ত ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট কিছু অপরচন আয় এবং কিছু অপরচন ব্যয়, এখানের মধ্যেই তোমাদের হচ্ছে কিছু পার্থক্য রয়েছে। ওকে, তো আই গেস তোমরা সবাই এই পার্টটা তুলে নিয়েছো। আর তানভীর জি পড়াবো নাকি? অবশ্যই পড়াবো ভাইয়া। মানে আমি যেটা করবো, তোমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটু তোমাদের আগে সমন্বয়গুলো দেখিয়ে নিই, সমন্বয় করানোর পরে তারপর হচ্ছে তোমাদের সংগঠিত আয়ের উপর একটা ম্যাপ করে দিব। তোমাদের মোটামুটি পুরোপুরি আর্থিক বিবরণী করানোর পর তারপর লাস্টের দিয়ে গিয়ে হচ্ছে আমরা একদম টোটাল আর্থিক বিবরণীর উপর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটারই উপর হচ্ছে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। একটু হার্ড হার্ড গুলি খুঁজে বের করার চেষ্টা করব, যাতে করে দুই একটা সৃজনশীল করেই তোমরা, যাতে করে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সমন্বয়ের মধ্যে চলে আসি। এই তো রাজু একদম ঠিক বলেছো। পেনশন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, বোনাস তহবিল, এই তিনটা হচ্ছে অপরচন ব্যয় থেকে বাদ। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের এই সমন্বয়গুলোর মধ্যে। খেয়াল করে দেখো, প্রথমত হচ্ছে প্রাথমিক খরচ, দায় গ্রাহকের কমিশন আর শেয়ার বার্তা নিয়ে আমরা একটু পড়ি। প্রথমত পড়ি, আসি হচ্ছে আমরা প্রাথমিক খরচের মধ্যে। প্রাথমিক খরচ হচ্ছে এক ধরনের হচ্ছে তোমার অসমন্বিত ব্যয় কিংবা ভুয়া সম্পদ। তোমরা যখন কিনা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী করবা, অর্থাৎ নেক্সট পার্ট, তখন কি জানতে পারবা যে তোমরা হচ্ছে ভুয়া সম্পদ গুলা কি কি রয়েছে। তো ভুয়া সম্পদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভুয়া সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ। একটা প্রতিষ্ঠান শুরু করার টাইমে বা প্রতিষ্ঠান গঠন করার টাইমে যে খরচগুলা হয়, সেগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে প্রাথমিক খরচ। এবং এই প্রাথমিক খরচগুলোকে হচ্ছে আমরা সম্পদ হিসেবে দেখাই। কোন সম্পদ হিসেবে দেখাই? সেগুলোকে হচ্ছে আমরা অসমন্বিত ব্যয় অথবা ভুয়া সম্পদ হিসেবে দেখাই। এগুলো হচ্ছে কি অসমন্বিত ব্যয় কিংবা ভুয়া সম্পদ। তো এখানে বলা হচ্ছে যে প্রাথমিক খরচের 3/1 অবলোকন করতে হবে। প্রাথমিক খরচ দেওয়া আছে কত টাকা? 33,000 টাকা। প্রথমত বললাম যেটা প্রাথমিক খরচ দেখানোর লাগে হচ্ছে অসমন্বিত ব্যয়ের মধ্যে। তো প্রাথমিক খরচকে হচ্ছে আমরা অসমন্বিত ব্যয়ের মধ্যে দেখিয়ে দিব। আর্থিক অবস্থার বিবরণীর অসমন্বিত ব্যয় দেখিয়ে দিব প্রাথমিক খরচের পরিমাণ 33,000 টাকা। তারপরে বলা হচ্ছে এই টাকার হচ্ছে আমাদের 3/1 অবলোপন করতে হবে। মনে রাখা দরকার, যে কোনো সম্পদের অবলোপন হচ্ছে এক ধরনের ব্যয়, পরিচালন ব্যয়। যে কোনো সম্পদের অবলোপন বা অবচয় এক ধরনের পরিচালন ব্যয়। সেটা হতে পারে স্থায়ী সম্পদ, সেটা হতে পারে চলতি সম্পদ, সেটা হতে পারে ভুয়া সম্পদ। যে কোনো সম্পদের অবলোপনকে পরিচালন ব্যয়ের মধ্যে হচ্ছে বিয়োগ করে দেওয়া লাগে। এই কারণে প্রাথমিক খরচে 3/1 যদি আমরা অবলোপন করি, 33,000 সাথে যদি হচ্ছে আমরা 1 গুণ করি আর 3 ভাগ করি, তাহলে বের হয় 11,000 টাকা। এটাকে হচ্ছে আমরা প্রাথমিক খরচের অবলোপন নামে বসিয়ে দিব পরিচালন ব্যয়ের মধ্যে। আরেকবার, অসমন্বিত ব্যয়ের মধ্যে প্রাথমিক খরচ থেকে আমরা এই অংশটা হচ্ছে বাদ দিয়ে দিব। আমরা যেমন পুঞ্জীভূত অবচয়কে হচ্ছে বাদ দিয়ে দিই, ঠিক সেম ভাবে অবলোপনকে ওই সম্পত্তি থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে। যেহেতু প্রাথমিক খরচের অবলোপন করা হয়েছে, এই প্রাথমিক খরচ থেকে হচ্ছে একবার আমরা অবলোপন বাদ দিয়ে দিব। এটা হচ্ছে প্রথম কাজ। আর সেকেন্ড কাজটা হচ্ছে আমরা প্রাথমিক খরচের অবলোপন এই নামে হচ্ছে আমরা দেখিয়ে দিব আর্থিক অবস্থা, আমরা দেখিয়ে দিব হচ্ছে পরিচালন খরচের মধ্যে। তারপর 2 নম্বরে আমাদের বলা হচ্ছে শেয়ার অবহার বা বাট্টার 3/1 অবলোপন করো। তো শেয়ার অবহারটাও হচ্ছে আমাদের অন্যতম আরেকটা অসমন্বিত ব্যয়। শেয়ার অবহার বলতে কি বোঝানো হয়ে থাকে? আমরা কিন্তু জানি প্রত্যেকটা শেয়ারের একটা লিখিত মূল্য থাকে। প্রত্যেকটা শেয়ারে কি থাকে? একটা লিখিত মূল্য থাকে। সো লিখিত মূল্য বলতে একটা শেয়ারের গায়ে যে দাম লেখা থাকে সেটাকে বলা হয় হচ্ছে লিখিত মূল্য। সো একটা শেয়ারের লিখিত মূল্য থেকে যে পরিমাণে কম মূল্যে বিক্রয় করা হয়, তাকেই বলা হয়ে থাকে হচ্ছে শেয়ারের অবহার কিংবা শেয়ারের বাট্টা। মনে করো একটা 10 টাকা দামের শেয়ার তুমি বিক্রি করলা 8 টাকা দিয়ে, তাহলে 2 টাকা কম বিক্রি করলা, এই 2 টাকা কমকে বলা হয়ে থাকে হচ্ছে শেয়ার অবহার। এটা হচ্ছে এক ধরনের ক্ষতি, বাট এই ক্ষতিটাকে হচ্ছে আমরা কি হিসেবে দেখাই? আমরা সম্পদ হিসেবে দেখিয়ে দিই। ওই যে মানে আমাদের বেশ অনেকগুলো ব্যয় রয়েছে এবং ক্ষতি রয়েছে, যেগুলোকে আমরা ব্যয় বা ক্ষতি হিসেবে না দেখিয়ে সেগুলো সম্পদ হিসেবে দেখাই, এবং ওই সম্পদগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে অসমন্বিত ব্যয় কিংবা ভুয়া সম্পদ।
এই কারণে এই শেয়ার বারটাকে হচ্ছে দেখিয়ে দেওয়া লাগবে কোথায়, 9,000 টাকা, এটাকে দেখিয়ে দিব হচ্ছে আমরা এই প্রাথমিক খরচের মতোই আমরা শেয়ার অবহারে দেখিয়ে দিব। ওকে, দেন এই যে শেয়ার অবহারে আমরা দেখালাম, শেয়ার অবহার থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে হচ্ছে আমাদের শেয়ারের অবলোপন, শেয়ার অবহারের অবলোপন। তো এখানে দেওয়া আছে আমাদের যে শেয়ার বারটার কত ভাগ করতে হবে, 3/1 অবলোপন করতে হবে। তো আগের ম্যাথের মতোই 9,000-এর সাথে হচ্ছে যদি আমরা 1 দিয়ে গুণ করি আর 3 দিয়ে ভাগ করি, তাহলে বের হয়ে যায় 3,000 টাকা হচ্ছে আমাদের শেয়ার বারটা বা শেয়ার অবহারের অবলোপনের পরিমাণ। তো আগের মতো আমরা কাজ করব, একবার শেয়ার অবহারের অবলোপন সেটাকে আমরা পরিচালন ব্যয়তে বসিয়ে দিব, আর সেকেন্ডে এই অবলোপনকে হচ্ছে আমরা শেয়ার অবহার থেকে বাদ দিয়ে দিব। সো 9,000 থেকে 3,000 বাদ দিলে এখানে পড়ে থাকে নেট অবহারের পরিমাণ 6,000 টাকা। শেয়ার অবহার বা বাট্টার মতো আরেকটা সেম ঘটনা হচ্ছে ঋণপত্রের বাট্টা। ঋণপত্রের বাট্টা মানে কি, যে আমি ঋণপত্র যে পরিমাণে কম দামে বিক্রি করলাম তাকে বলা হচ্ছে ঋণপত্রের বাট্টা। সো ঋণপত্রের বাট্টা হচ্ছে এক ধরনের অসমন্বিত ব্যয়, এবং এই ঋণপত্রের বাট্টা 10,000 টাকা, সেটাকে হচ্ছে আমরা অসমন্বিত ব্যয় বসিয়ে দিব। তারপর এর থেকে বাদ দিয়ে দিব হচ্ছে আমরা অবলোপন। যেহেতু বলা ছিল ঋণপত্রের বাট্টার 4/1 অবলোপন করো, 10,000 টাকার উপর যদি আমরা 4/1 করি তাহলে বের হয় 2,500 টাকা। এটাকে হচ্ছে একবার বসিয়ে দিব আমরা পরিচালন ব্যয়ের মধ্যে, আরেকবার আমরা শেয়ারের বাট্টা থেকে হচ্ছে আমরা এই অবলোপনটা বাদ দিয়ে দিব 2,500 টাকা। তাহলে ঋণপত্রের বাট্টা পড়ে থাকবে এখানে 7,500 টাকা। দেন 4 নম্বরে বলা আছে শেয়ার গ্রাহকের দস্তুরি 3/1 অবলোপন করো। তো শেয়ার গ্রাহকের দস্তুরি বলতে কি বোঝানো হচ্ছে তোমাদেরকে এখনই বলছি, বাট তোমরা আমাকে এর আগে বলো তোমরা এই তিনটা সমন্বয় বুঝতে পেরেছো নাকি। আচ্ছা, সো বলছো ঋণপত্রের বাটাকে ইয়ারের শুরুতে এটাও কাইন্ড অফ একইভাবে ধরে নেওয়া হয়। মানে এই ঋণপত্র দেন হচ্ছে শেয়ার, এগুলা কিন্তু হচ্ছে আমরা যেটা করি একদম বছরের শুরুতে বা প্রতিষ্ঠানের শুরুর টাইমে গিয়ে মূলধন সংগ্রহ করার জন্য হচ্ছে আমরা এই শেয়ার আর ঋণপত্র গুলা হচ্ছে আমরা ইস্যু করে থাকি। যেহেতু একদম ওই শুরুর দিকে আমরা এই ঋণপত্র আর হচ্ছে আমরা কি করছি, আমরা এই শেয়ার গুলাকে ইস্যু করছি, তার ফলে আমাদের ক্ষতিটা একদম বছরের শুরুর দিকে হচ্ছে বা ব্যবসার শুরুর টাইমে গিয়ে হচ্ছে। এই কারণে ওই ব্যয়গুলাকে আলটিমেটলি গিয়ে আমরা সম্পদ হিসেবে দেখিয়ে দিই। মানে ধরে নেওয়া হয় এই ঋণপত্র আর শেয়ার এগুলা একদম ব্যবসায় শুরুর টাইমে গিয়ে ইস্যু করা হয়েছিল, যার কারণে তখন যে ব্যয় ক্ষতিগুলা হয়েছিল ব্যয়গুলা হয়েছিল ওইগুলাকে হচ্ছে আমরা সম্পদ হিসেবে এই অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদের মধ্যে হচ্ছে আমরা নিয়ে আসি। আচ্ছা, তোমাদের অনেকেরই অসমন্বিত ব্যয় নিয়ে হচ্ছে একটু কনফিউশন আছে, ব্যাপারটা আমি বুঝাই। মনে করো সাধারণত একটা ব্যবসা তুমি শুরু করলা, মনে করো আজকে 2021 সাল, তুমি এই টাইমে মনে করো একটা ব্যবসা স্টার্ট করলাম বা ব্যবসায় প্রতিষ্ঠা করলাম। তো তখন কিন্তু তোমার অনেক ধরনের ব্যয় সংগঠিত করতে হয়। যদি ওই ব্যয়গুলা হয় মূলধন জাতীয়, ওইগুলাকে হচ্ছে আমরা দেখিয়ে দিই স্থায়ী সম্পদ হিসেবে। এবং যদি এমন হয় ব্যবসায় প্রতিষ্ঠা টাইমে গিয়ে কোনো ব্যয় হলো যেটা হচ্ছে মুনাফা জাতীয়, যেটা করা হয় এগুলাকে ব্যয় হিসেবে না দেখে এগুলাকে সম্পদ হিসেবে দেখানো হয়, এবং এই সম্পদগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে ভুয়া সম্পদ কিংবা অসমন্বিত ব্যয়। অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠার টাইমে আমাদের যেই ব্যয়গুলো হচ্ছে সেই ব্যয়গুলোকে প্রাথমিকভাবে আমরা সম্পদ হিসেবে দেখিয়ে দিই, তারপর আস্তে আস্তে এই সম্পদগুলোর অবলোপন করে আমরা সেই মানে সম্পদের ব্যয়কে ব্যাস ভাগ ভাগ করে দেখিয়ে দিই। একদম প্রথম দিকে দেখাই হচ্ছে আমরা সম্পদ, তারপর সেই সম্পদগুলাকে অবলোপন করে 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 আমরা বিভিন্ন বছরের মধ্যে এই ব্যয়টাকে হচ্ছে ভাগ করে দিই। অর্থাৎ প্রথম বছরে ব্যয় হিসেবে দেখানো হয় না, জাস্ট প্রাইমারি ভাবে হচ্ছে এটাকে সম্পদ হিসেবে দেখানো হয়। এখন যেটা এটা যেহেতু এটা স্থায়ী সম্পদ না, তাই সেটা যেটা করা হয় যে ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয় হিসেবে দেখিয়ে দেওয়া হয়। এখন যদি কোনো ক্ষতি হয় বা ব্যয় হয় সবগুলোকে হচ্ছে আমরা এই অসমন্বিত ব্যয় হিসেবে দেখিয়ে দিব। এই কারণে যত ধরনের প্রাথমিক খরচ রয়েছে সবগুলোকে আমরা দেখিয়ে দিই কি হিসেবে, সবগুলোকে হচ্ছে আমরা অসমন্বিত ব্যয় হিসেবে দেখিয়ে দিই। এখন যেহেতু আমরা একদম বছর প্রতিষ্ঠার মানে প্রতিষ্ঠার টাইমে গিয়ে সাধারণত হচ্ছে আমরা শেয়ার, ঋণপত্র এগুলোকে হচ্ছে কি করে থাকি আমরা ইস্যু করে থাকি। তাই এই টাইমে যদি হচ্ছে আমাদের কোনো ব্যয় হয় কিংবা কোনো ক্ষতি হয়, সেগুলোকেও না আমরা কি করি অসমন্বিত ব্যয়ের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত করে দিই। যেহেতু
এই শেয়ার ঋণপত্রগুলো সাধারণত বছরের শুরুতে কি করা হয়, ইস্যু করা হয়। এখন যদি বছরের শুরুতে ইস্যু না করে যদি আমরা পরবর্তী যে কোনো টাইমে গিয়ে ইস্যু করি, যেহেতু একবার আমরা শেয়ার ইস্যুকে দেখিয়ে দিয়েছি কি হিসেবে, অসম্মিলিত ব্যয় হিসেবে, পরে ওটাকে যদি হচ্ছে আমরা আবার ব্যয় হিসেবে দেখাই, তখন হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায়। এই কারণে বছরের শুরুতে হোক বা মাঝামাঝিতে হোক, যে সময় হোক না কেন, আমরা এই ঋণপত্র আর হচ্ছে শেয়ার বিক্রি করার টাইমে গিয়ে যদি আমাদের কোনো ক্ষতি হয় বা ব্যয় হয়, সেগুলোকে পরবর্তীতে গিয়ে হচ্ছে অসমন্বিত ব্যয় হিসেবে কিংবা ভুয়া সম্পদ হিসেবে হচ্ছে আমরা কি নিয়ে যাই, আর্থিক অবস্থার বিরুদ্ধে নিয়ে যাই। এ কারণে ঋণপত্রের বাট্টা, শেয়ার ব্যবহার, এই সবগুলোকে হচ্ছে কি করে দিই, আমরা অসমন্বিত ব্যয় বা প্রাথমিক সম্পদ, আমরা প্রাথমিক খরচ বা ভুয়া সম্পদ হিসেবে হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে। আই গেস এইবার হচ্ছে তোমাদের একটু ক্লিয়ার হয়ে গিয়েছে কেন এইগুলা ব্যয় হওয়া সত্ত্বেও এগুলাকে হচ্ছে আমরা সম্পদ হিসেবে, ভুয়া সম্পদ হিসেবে দেখিয়ে দিই। নামের মধ্যে রয়েছে ভুয়া সম্পদ। যেই সম্পদগুলো কখনো বাজারে বিক্রি করা পসিবল না এবং যার থেকে কোনো নগদ অর্থ আসবে না, তাকেই বলা হচ্ছে ভুয়া সম্পদ কিংবা অসমন্বিত ব্যয়। এবার ক্লিয়ার তো? আচ্ছা, ঋণপত্রের বারটাকে জিজ্ঞেস করলে হচ্ছে শিহাব, ঋণপত্রের বারটা মানে হচ্ছে শেয়ারের বারটার মতোই। ঋণপত্রের দাম মনে করো 1 লাখ টাকা, এবং ওই ঋণপত্র বাজারে বিক্রি করা হয়েছে মনে করো 95,000 টাকা দিয়ে। এই যে 5,000 টাকা কম দিয়ে বিক্রি করা হলো, এটাকে বলবো হচ্ছে আমরা ঋণপত্রের বারটা। এই ক্ষতিটাকে আমরা কোনো ক্ষতি হিসেবে না দেখিয়ে দিয়ে আমরা কি করি, সেটাকে হচ্ছে আমরা মূলধন জাতীয় ক্ষতি হিসেবে, সেটাকে আমরা কি হিসেবে দেখিয়ে দিই, সেটাকে আমরা অসমন্বিত ব্যয় হিসেবে দেখিয়ে দিই। সাধারণত যে কোনো ধরনের মুনাফা জাতীয় ক্ষতি হলে সেটাকে দেখাই আমরা বিশুদ্ধ আয় বিবরণীর মধ্যে। আর মূলধন জাতীয় ক্ষতি হলে সেটাকে ক্ষতি হিসেবে না দেখিয়ে সেটাকে সম্পদ হিসেবে দেখানো হয়, এবং ওই সম্পদকে বলা হয়ে থাকে হচ্ছে ভুয়া সম্পদ। আচ্ছা, তো এবার আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে বলা হচ্ছে দায় গ্রাহকের দোস্তরি 3/1 অবলোকন করো। আগে আমরা দেখি দায় গ্রাহক মানে কি। দায় গ্রাহক বলতে বোঝানো হচ্ছে অবলেখক। কি বললাম? দায় গ্রাহক বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের অবলেখক। অবলেখক মানে কি? মনে করো তুমি মাত্র কোম্পানি শুরু করলা, তুমি শেয়ার বিক্রি করবা, বাট তোমার শেয়ার বিক্রি কোনো এক্সপেরিয়েন্সই নেই, কিভাবে করে শেয়ার বিক্রি করতে হয়, মানুষ কি দেখে শেয়ার কিনে তুমি জানোই না। তো তুমি যেটা করলা, মনে করো আমি একটা কোম্পানি, আমার কাজই হচ্ছে অন্যের শেয়ার বিক্রি করে দেওয়া। তুমি আমাকে বললা যে ভাই, যেহেতু আপনি শেয়ার বিক্রি করতে পারেন, আপনি কাজ করেন, আপনি হচ্ছে আমার শেয়ারটাকে বিক্রি করে দেন, তার বিনিময়ে আপনাকে আমি হচ্ছে একটা কমিশন দিব। আমি যদি তোমার শেয়ারটা বিক্রি করে দিলাম, আমাকে বলা হবে হচ্ছে অবলেখক। সো যেই কোম্পানি বা যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তি অন্যের শেয়ার বিক্রি করে দেয়, তাকে বলা হয় অবলেখক কিংবা দায় গ্রাহক। এবং দায় গ্রাহকের কমিশনকে বলা হয়ে থাকে হচ্ছে দায় গ্রাহকের দোস্তরি। দোস্তরি মানে কি? দোস্তরি মানে হচ্ছে কমিশন। এবং যেহেতু শেয়ার বিক্রির সাথে সংশ্লিষ্ট ব্যয়কে আমরা দেখিয়ে দিই অসমন্বিত ব্যয় হিসেবে, এ কারণে এই দায় গ্রাহকের দোস্তরি, এটাকে হচ্ছে আমরা অসমন্বিত ব্যয় কিংবা ভুয়া সম্পদ হিসেবে আমরা আর্থিক বিবৃতি নিয়ে আসবো। তো বলা হচ্ছে এখানে ব্যয় মিলে ডেবিটে দায় গ্রাহকের দোস্তরির পরিমাণ 12,000 টাকা। তো এটাকে প্রথমত দেখিয়ে দিব হচ্ছে আমরা অসমন্বিত ব্যয় হিসেবে, আমরা আর্থিক বিবৃতি দেখিয়ে দিব 12,000 টাকা, এবং তার থেকে হচ্ছে আমরা 3/1 অবলোকন করে দিব। 12,000 টাকার উপর যদি হচ্ছে আমরা 3/1 বের করি, তাহলে এখানে বের হয় 4,000 টাকা। এটাই হচ্ছে কিসের পরিমাণ? এটাই হচ্ছে শেয়ার গ্রাহকের অবলোপনের পরিমাণ। তো 4,000-কে বসিয়ে দিলাম আমরা এখানে, মাইনাস করে দিলাম। একবার অসমন্বিত ব্যয় থেকে বাদ, আরেকবার পরিচালন ব্যয় হিসেবে বসে যাবে হচ্ছে পরিচালন ব্যয়, রেখে দিব আমরা দায় গ্রাহকের দস্তুরির অবলোপন 4,000 টাকা। সেটা হচ্ছে এটা পরিচালন ব্যয়। আরেকবার কাজ হবে হচ্ছে আমরা এই দায় গ্রাহকের দস্তুরি থেকে হচ্ছে আমরা এই অবলোপন বাদ দিয়ে দিব। তাহলে সহজ কথায়, দায় গ্রাহক মানে হচ্ছে অবলোপন, যেই ব্যক্তি আমার প্রতিষ্ঠানের হয়ে আমার শেয়ারগুলোকে বিক্রি করে দেবে। নাও 5 নম্বরে বলা হচ্ছে দায় গ্রাহকের দস্তুরির সমান অংশ অধিহার এবং চলতি বছরের মুনাফার দ্বারা অবলোকন করতে হবে। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং, এটা একটু অন্যরকম। কি বলছে আরেকবার পড়ি আমরা, যে দায় গ্রাহকের দস্তুরির সমান অংশ অধিহার এবং চলতি বছরের মুনাফার দ্বারা অবলোকন করতে হবে। র্যামিলের মধ্যে ডেবিটে দায় গ্রাহকের দস্তুরির পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা, এবং শেয়ার অধিহারের পরিমাণ দেওয়া আছে 14,000 টাকা। তো এবার আমরা যেটা করব, এই শেয়ার গ্রাহকের যে অধিহার দেওয়া আছে, এই মানে আমাদের দস্তুরিকে বলা হয়েছে অধিহার দ্বারা হচ্ছে কি করো, অবলোপন করো। দেখো তো, 10,000 আর 14,000, এই দুটোর মধ্যে কোনটা ছোট? 10,000 আর 14,000, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে অবশ্যই 10,000 টাকা।
তো এই টাকা দিয়ে হচ্ছে আমরা অবলোপন করব, যেটা করব আমরা একবার এই দায় গ্রাহকের কমিশনের 50% হচ্ছে আমাদের কি করতে হবে, অবলোপন করতে হবে। যেটা বলাই হচ্ছে এই দায় গ্রাহকের আমাদের যে অধিহার দ্বারা হচ্ছে আমাদের সমান অংশ অবলোপন করতে হবে। একবার অধিহার আর একবার চলতি বছরের মুনাফা। সমান অংশ বলতে 50% দিয়ে হচ্ছে আমরা কি করব, 50% দিয়ে হচ্ছে আমরা অধিহারের অবলোপন করব, আর বাকি 50% টাকা দিয়ে হচ্ছে আমরা মুনাফার অবলোপন করব। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, আরেকবার মনোযোগ দিয়ে পড়ো, তাহলে আই গেস তোমাদের জন্য হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার তোমাদের দেখাই দিই কি বলছে এখানের মধ্যে, যে দায় গ্রাহকের দোস্তরির যে রয়েছে তার সমান অংশ অধিহার এবং চলতি বছরের মুনাফার দ্বারা অবলোপন করতে হবে। আর দায় গ্রাহকের দোষের পরিমাণ দেওয়া আছে কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকাকে আমরা সমান অংশে ভাগ করব। সমান দুইটা অংশে ভাগ করলে আমাদের এক অংশে 5,000 টাকা হবে, আর এক অংশ হয়ে যাবে হচ্ছে আমাদের 5,000 টাকা। এটার দুইটা কাজ করতে হবে। প্রথম 5,000 টাকা দিয়ে হচ্ছে আমরা অধিহারের অবলোপন করব, আর নেক্সট 5,000 টাকা দিয়ে হচ্ছে আমরা চলতি বছরের মুনাফার অবলোপন করব। কি করতে হবে, 5,000 টাকা হচ্ছে একবার আমরা শেয়ার অধিহার থেকে মাইনাস করে দিব, আরেকবার এই পরিমাণ টাকা হচ্ছে আমরা পরিচালন ব্যয়তে নিয়ে যাব। তো দেখে নাও কি করলাম এখানের মধ্যে। প্রথমত হচ্ছে যেটা আমরা করব, দায় গ্রাহকের যে আমাদের দস্তুরি রয়েছে এটা 50% মানে 5,000 টাকা, সেটাকে হচ্ছে আমরা অবলোপন নামে নিয়ে আসবো, পরিচালন ব্যয় নিয়ে আসবো। আরেকবার শেয়ার অধিহার থেকে হচ্ছে আমরা এই পরিমাণ টাকা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের শেয়ার অধিহার পড়ে থাকবে 9,000 টাকা। সো এই দুটো কাজ শেষ। আর যেহেতু আমরা অবলোপন করেছি, অবলোপনের ফলে কিন্তু হচ্ছে আমাদের শেয়ার গ্রাহকের দোস্তরি কমে যাচ্ছে। এই কারণে 10,000 থেকে যদি হচ্ছে আমরা 2 বা 5,000 টাকা মাইনাস করে দিই, তাহলে এখানে পড়ে থাকবে দায় গ্রাহকের দোস্তরির পরিমাণ 0 টাকা। অর্থাৎ দায় গ্রাহকের দোস্তরিকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, এবং ওটা দিয়ে আমাদের দুইটা কাজ করতে বলা হয়েছে। একবার বলা হয়েছে তুমি এই 50% টাকা দিয়ে একবার সাধারণভাবে অবলোপন করো, বাকি টাকা দিয়ে হচ্ছে আরেকবার শেয়ার অধিহারের অবলোপন করো। অর্থাৎ শেয়ার অধিহার থেকে বাদ দিয়ে দাও, আরেকবার হচ্ছে তুমি পরিচালন ব্যয় হিসেবে তুমি নিয়ে আসো হচ্ছে বিশদ আয় বিবরণীতে। এই কারণে এটা চারটা কাজ হবে। প্রথম 5,000 টাকা আমরা শেয়ার গ্রাহকের দস্তুর থেকে বাদ দিব, আরেকবার হচ্ছে আমরা পরিচালন ব্যয় নিয়ে যাব, যেটা নর্মালি যে কাজটা করি এটা হচ্ছে নর্মাল কাজ। আর সেকেন্ড কাজটা হচ্ছে আমরা শেয়ার গ্রাহকের দস্তুর থেকে বাদ দিয়ে দিব, আরেকবার আমরা শেয়ার অধিহার থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের 5 নম্বর সমন্বয়ের কাজ শেষ। আর 6 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে প্রাথমিক খরচাবলী শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফার মধ্যে সমানভাবে অবলোপন করতে হবে। ঠিক আগের ম্যাথের মতোই এখানে আমরা বলেছিলাম অবলেখকের কমিশনকে ভাগ করতে হবে, আর এখানে অবলেখকের কমিশনের জায়গায় বলা হয়েছে প্রাথমিক খরচাবলীকে শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফার মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। আর সমানভাগে ভাগ করে আমরা হচ্ছে অবলোপন করে দিব। তো আমাদের এই ম্যাথের মধ্যে বলা আছে প্রাথমিক খরচের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। এটাকে যদি হচ্ছে আমরা অর্ধেক করি, 5,000-এর অর্ধেক করলে বের হয় হচ্ছে 2,500 টাকা। 5,000-এর অর্ধেক করলে কি বের হয়, 2,500 টাকা। সো প্রথম 2,500 টাকার সাথে কি করতে হবে, প্রথম 2,500 টাকা দিয়ে বলা হয়েছে চলতি বছরের মুনাফার অবলোপন করো। তো আমরা যেটা করব, একবার এই 2,500 টাকা মুনাফা থেকে অবলোপন করাই মানে হচ্ছে পরিচালন ব্যয় হিসেবে দেখিয়ে দেওয়া, পরিচালন ব্যয় হিসেবে দেখালাম, এবং আরেকবার আমরা প্রাথমিক খরচ থেকে বাদ দিয়ে দিলাম। আর সেকেন্ড 2,500 টাকার কাজ করতে বলা হয়েছে আমাদের অধিহারের সাথে কাজ করতে হবে, তাই অধিহার থেকে হচ্ছে আমি মাইনাস করে দিব। অন্যদিকে আমরা এই প্রাথমিক খরচ থেকে মাইনাস করে দিব, তাহলে প্রাথমিক খরচ হয়ে যাবে হচ্ছে 0। অন্যদিকে পরিচালন ব্যয় হয়ে যাবে হচ্ছে 500 টাকা, আর শেয়ার অধিহার মাইনাস করে দিয়ে পড়ে থাকবে 6,500 টাকা। তো এটাই ছিল হচ্ছে আমাদের কিসের কথা, এটা ছিল হচ্ছে আমাদের এই আমাদের যে অসমন্বিত ব্যয়গুলো রয়েছে এগুলোর অবলম্বন দেওয়া থাকলে হচ্ছে আমরা এইভাবে করে কাজ করব। তো তোমরা এবার আমাকে বলো, তোমরা এই 6টা সমন্বয় খুব ভালো মতো বুঝতে পেরেছো নাকি? আচ্ছা,
শিহাব বলছো 5, আচ্ছা আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আরেকবার, তো আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে, ফ্রেশ খাতায় বুঝে, ঠিক আছে? প্রথমত ম্যাথের মধ্যে বলা ছিল আমাদের শেয়ার গ্রাহকের, আচ্ছা 6 নম্বরটা দিয়ে বুঝে, ঠিক আছে? প্রাথমিক খরচ দেওয়া আছে কত টাকা? 5,000 টাকা। আমার ম্যাথের মধ্যে প্রাথমিক খরচ দেওয়া আছে কত টাকা? 5,000 টাকা। এবং আমার ম্যাথের মধ্যে বলা আছে শেয়ার অধিহারের পরিমাণ 9,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 6 নম্বর সমন্বয়টা। তো ম্যাথে বলা হচ্ছে প্রাথমিক খরচকে ফার্স্টে আমার 2 ভাগে ভাগ করতে হবে, সমান দিকে ভাগ করব। আর প্রথম ভাগ দিয়ে হচ্ছে আমরা শেয়ার অধিহারের সমন্বয় করব, আর সেকেন্ড পার্ট দিয়ে হচ্ছে আমাদের মুনাফার সমন্বয় করতে হবে। তো অধিহারের সমন্বয় মানেই হচ্ছে যার সাথে সমন্বয় করতে হবে তার থেকে আমরা বাদ দিয়ে দিব। তো যেহেতু প্রাথমিক খরচের পরিমাণ ছিল 5,000 টাকা, এর অর্ধেক করলে বের হয় 2,500 টাকা। প্রথমত 2,500 টাকা অবলোপন করতে হবে কিসের সাথে? 2,500 টাকা অবলোপন করতে হবে হচ্ছে শেয়ার অধিহারের সাথে। তাই প্রথম 2,500 টাকা আমরা প্রাথমিক খরচ থেকে বাদ দিয়ে দিব, আর সেকেন্ডে হচ্ছে আমরা শেয়ার অধিহার থেকে কি করে দিব? বাদ দিয়ে দিব। তাহলে এখানে পড়ে থাকবে শেয়ার অধিহারের পরিমাণ 6,500 টাকা, এবং প্রাথমিক খরচ পড়ে থাকবে হচ্ছে এখানে 2,500 টাকা। এবং বলা হয়েছে নেক্সট 2,500 টাকা দিয়ে আমাদের মুনাফার সাথে সমন্বয় করতে হবে। তো মুনাফা নির্ণয় করে হচ্ছে আমরা বিশদ আয় বিবরণীতে, তো বিশদ আয় বিবরণীতে সমন্বয় করার মানে হচ্ছে বাকি 2,500 টাকা দিয়ে আমাদেরকে পরিচালন ব্যয়তে বসিয়ে দেওয়া লাগবে। সো পরিচালন ব্যয়তে বসিয়ে দেওয়ার ফলে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা প্রাথমিক খরচ থেকে বাদ দিয়ে দিব 2,500 টাকা, তাহলে প্রাথমিক খরচ পড়ে থাকবে 0 টাকা, আর বাকি 2,500 টাকা হচ্ছে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে বসিয়ে দিব। পরিচালন ব্যয়ের মধ্যে বসিয়ে দিব আমরা যে প্রাথমিক খরচের অবলোপন কত টাকা? 2,500 টাকা। টোটাল এই 4টা কাজ হবে। প্রথমত হচ্ছে প্রাথমিক খরচ থেকে বাদ, শেয়ার অধিহার থেকে বাদ, আর সেকেন্ড কাজটা হচ্ছে আবার প্রাথমিক খরচ থেকে বাদ, আর পরিচালন ব্যয়তে হচ্ছে আমরা অবলোপন হিসেবে বসিয়ে দিলাম। এই যে এই কাজটাই তো করলাম এখানের মধ্যে। একবার হচ্ছে আমাদের প্রাথমিক খরচ থেকে বাদ, আরেকবার আমাদের কৃষি পরিচালন ব্যয় বসিয়ে দিব। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের প্রাথমিক খরচ থেকে বাদ, আরেকবার আমরা কৃষি বসিয়ে দিব, আমরা একবার শেয়ার অধিকার থেকে বাদ দিয়ে দিব। আবার সেম ভাবে আগের ম্যাথের মধ্যে সেম কাজ, আমাদের দস্তুরের থেকে হচ্ছে অবলোপন বাদ, আরেকবার হচ্ছে আমরা পরিচালন ব্যয় বসিয়ে দিলাম, আবার দস্তুরের থেকে অবলোপন বাদ, আমরা শেয়ার অধিকার থেকে কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। তো এটা ছিল হচ্ছে আমাদের 5 এবং 6 নম্বর সমন্বয়ের কাজ। আচ্ছা তোমরা সবাই বলছো 5 আর 6 নম্বর ডিফিকাল্ট একটু। মেনলি হচ্ছে যদি মানে আমি আরেকবার জাস্ট একটু লাস্ট এটা সামারি করে দিই। যদি যে কোনো সম্পদের অবলোপন করতে হয়, যে কোনো সম্পদের অবলোপন যদি করতে বলে, তাহলে 1 নাম্বার কাজ হবে সম্পদ থেকে বাদ, আর 2 নাম্বারে পরিচালন ব্যয়তে বসবে। কিন্তু যদি কোনো একটা স্পেসিফিক কোনো একটা হিসাবের থেকে বাদ দিতে বলে, মনে করো বললো সম্পদের অবলোপন কোনো হিসাবের সাথে সমন্বয় করো। যেমন এই ম্যাথের মধ্যে বলা ছিল কিসের সমন্বয়? এই ম্যাথে বলা ছিল যে শেয়ার অধিকারের সাথে কি সমন্বয় করো। তো এই ক্ষেত্রে কাজ হবে সম্পদ থেকে তো অবশ্যই বাদ যাবে, সেকেন্ডে গিয়ে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব কার থেকে? আমরা ওই হিসাব থেকে বাদ দিয়ে দিব। অর্থাৎ যদি বলা হয় সম্পদের অবলোপন করো এবং অবলোপন করে কোনো একটা স্পেসিফিক হিসাবের সাথে গিয়ে সমন্বয় করো, তখন ওই হিসাব থেকে বাদ দিব আর ওই সম্পদ থেকে বাদ দিব। যেমন এই ম্যাথের মধ্যে কি বলা ছিল? এই ম্যাথের মধ্যে বলা ছিল যে আমাদের শেয়ার যে অধিহার ছিল, আমাদের যে কি ছিল, আমাদের যে প্রাথমিক খরচ ছিল, প্রাথমিক খরচকে শেয়ার অবহারের সাথে অধিহারের সাথে গিয়ে হচ্ছে কি করো? সমন্বয় করো। এই কারণে 2,500 টাকা হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম প্রাথমিক খরচ থেকে, আর বাকি 2,500 টাকা বাদ দিয়ে দিলাম হচ্ছে আমরা শেয়ার অধিহার থেকে। এন্ড তারপরে গিয়ে বলা ছিল বাকি টাকা হচ্ছে
কাজ করো মুনাফার সাথে। তো ওই কাজটা হচ্ছে একবার প্রাথমিক খরচ থেকে বাদ, আরেকবার অবলোপন নামে নিয়ে আসবো হচ্ছে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে। তো আই গেস এবার বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে আমরা পরের পার্টে আসি। পরে হচ্ছে এটা আমাদের আর কোনো অসমন্বিত ব্যয়ের অবলোপন না, এবার হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের অবলোপন। এখানে বলা হচ্ছে সুনামের 4/1 অবলোপন করো। তো এক্ষেত্রে না ঠিক একই কাজ হবে, যে কোনো সম্পদের অবলোপনের সেম কাজ, একবার সম্পদ থেকে বাদ, আরেকবার পরিচালন ব্যয়তে আসে। এই কারণে আমাদের সুনাম দেওয়া রয়েছে, এর যে অবলোপন একবার হচ্ছে আমরা স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দিব, আরেকবার হচ্ছে আমরা সুনামের অবলোপন নামে নিয়ে আসবো হচ্ছে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে। ঠিক আছে, 1 নাম্বারটা খুব ইজি ছিল। 2 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। 2 নাম্বারে বলা হচ্ছে শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনাম অবলোপনের জন্য ব্যবহার করো। র্যা মিলে সুনাম দেওয়া আছে 40,000 টাকা এবং শেয়ার অধিহার দেওয়া আছে 30,000 টাকা। এই 2 নাম্বার যে সমন্বয়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রাথমিক পরীক্ষার মধ্যে আসে। যদি বলা হয় শেয়ার অধিহার দ্বারা সুনাম অবলোপন করো, তখন দেখব কোনটা টাকার পরিমাণ হচ্ছে আমাদের ছোট, শেয়ার অধিহার সুনামের টাকার পরিমাণ ছোট, নাকি হচ্ছে আমাদের শেয়ার অধিহার টাকার পরিমাণ ছোট। এক্ষেত্রে সুনামের পরিমাণ 40,000 টাকা এবং শেয়ার অধিহার হচ্ছে আমাদের 30,000 টাকা। কোনটা ছোট বলতো? অবশ্যই 30,000 টাকা হচ্ছে 40,000 থেকে ছোট। যেই পরিমাণ টাকা ছোট, ওই টাকাটা হচ্ছে আমরা দুই জায়গা থেকে বাদ দিয়ে দিব। কি করব? 30,000 টাকা অবশ্যই 40,000 থেকে ছোট, 30,000 টাকা আমরা দুই জায়গা থেকে বাদ দিয়ে দিব। তো খেয়াল করে দেখো, প্রথমত লিখবো হচ্ছে আমরা সুনাম, সুনাম 40,000 টাকা, এর থেকে বাদ দিয়ে দিব যে কম অ্যামাউন্ট 30,000 টাকাটা হচ্ছে বাদ দিয়ে দিব। তো লিখবো সুনাম মাইনাস অধিহার দ্বারা অবলোপন 30,000 টাকা, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে সুনামের পরিমাণ 10,000 টাকা। অন্যদিকে শেয়ার অধিহার থেকে হচ্ছে আমাদের সুনাম অবলোপন বাদ দিয়ে 30,000 টাকা বাদ দিয়ে দেওয়া লাগবে, তাহলে এখানে শেয়ার অধিহার পড়ে থাকবে হচ্ছে আমাদের 0। তার মানে যদি হচ্ছে আমাদের শুধু বলা হয় সুনামের অবলোপন করো, শুধুমাত্র সুনামের অবলোপন বললে দুইটা কাজ হয়। শুধুমাত্র সুনামের অবলোপন করলে কি কি কাজ করব? একবার হচ্ছে আমরা সুনাম থেকে বাদ দিব, আর 2 নম্বরে গিয়ে হচ্ছে আমরা পরিচালন ব্যয়তে নিয়ে আসবো। অন্যদিকে যদি বলা হয় সুনাম শেয়ার অধিহার দ্বারা অবলোপন করো, মানে ডাইরেক্ট অধিহার অবলোপন বলা নাই, বলা হচ্ছে সুনাম শেয়ার অধিহার দ্বারা কি করো? অবলোপন করো। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটাই কাজ, কম অ্যামাউন্ট দিয়ে সুনাম ও অধিহার থেকে বাদ। ক্লিয়ার এবার? কি বললাম? যদি হচ্ছে আমাদের শুধুমাত্র বলা থাকে সুনামের অবলোপন, সেটা একবার সুনাম থেকে বাদ যাবে, আরেকবার পরিচালন ব্যয়তে আসবে। অন্যদিকে যদি হচ্ছে বলা হয় সুনাম শেয়ার অধিহার দ্বারা অবলোপন করো, তখন আর কিন্তু আমরা পরিচালন ব্যয় থেকে বাদ দিব না। তখন হচ্ছে একবার আমরা দেখব যে সুনাম এবং শেয়ার অধিহার এই দুইটার মধ্যে কোনটার অ্যামাউন্ট হচ্ছে কম। যেই অ্যামাউন্টটা কম হবে, ওই অ্যামাউন্ট দিয়ে একবার আমরা শেয়ার থেকে বাদ সুনাম থেকে বাদ দিব, আর এবার হচ্ছে আমরা শেয়ার অধিহার থেকে বাদ দিব। যেমন 2 নম্বরে বলা ছিল শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনাম অবলোপনের জন্য ব্যবহার করো। তো শেয়ার অধিহার দেওয়া ছিল 30,000 টাকা, আর সুনাম দেওয়া ছিল হচ্ছে 40,000 টাকা। 40,000 আর 30,000 এই দুটার মধ্যে হচ্ছে 30,000 টাকা কম। 30,000 টাকা হচ্ছে আমরা দুইবার কাজ করব, একবার সুনাম থেকে বাদ, আরেকবার অধিহার থেকে বাদ। তো সুনাম থেকে বাদ দেওয়ার টাইমে গিয়ে লিখবো হচ্ছে আমরা অধিহার দ্বারা অবলোপন, আর অধিহার থেকে বাদ দেওয়ার টাইমে গিয়ে লিখবো হচ্ছে আমরা সুনাম অবলোপন। 40,000 থেকে 30,000 বাদ দিলে পড়ছে 10,000 টাকা, আর 30,000 থেকে 30,000 বাদ দিলে পড়তে থাকে এখানে হচ্ছে কত টাকা? 0 টাকা। তো এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর সমন্বয়ের কাজ। 3 নম্বর সমন্বয়ে গিয়ে বলা হচ্ছে শেয়ার অধিহারের কত অংশ বলা হয়েছে, একটু এখানে মিস হয়ে গিয়েছে এনিহাও, এটা অর্ধেক অংশ হবে। ঠিক আছে, শেয়ার অধিহারের অর্ধেক অংশ দ্বারা সুনাম অবলোপনের জন্য ব্যবহার করো, আর বাকি অংশ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। র্যা মিলে অধিহার দেওয়া আছে 50,000 টাকা, আর সুনাম দেওয়া আছে হচ্ছে আমাদের 40,000 টাকা, এবং সঞ্চিত তহবিল দেওয়া আছে 75,000 টাকা। তো যেহেতু বলা হচ্ছে শেয়ার অধিহারের অর্ধেক অংশ দ্বারা আমাদের সুনাম অবলোপন করতে হবে, তো খেয়াল করে দেখো তো শেয়ার অধিহারের অর্ধেক করলে কত হয়। শেয়ার অধিহার দেওয়া আছে হচ্ছে 50,000 টাকা,
50,000-এর অর্ধেক করলে বের হয় হচ্ছে আমাদের 25,000 টাকা। তো কোনটা ছোট, 25,000 নাকি হচ্ছে 40,000? অবভিয়াস 25,000 ছোট। এই পরিমাণ টাকা একবার বাদ দিয়ে দেওয়া লাগবে হচ্ছে সুনাম থেকে। তো লিখবো সুনাম থেকে বাদ দিয়ে দেওয়াটা আমি গিয়ে লিখবো হচ্ছে আমরা শেয়ার অধিহার দ্বারা অবলোপন। আর শেয়ার অধিহার থেকে বাদ দেওয়াটা আমি লিখবো হচ্ছে আমরা সুনাম দ্বারা অবলোপন। ঠিক আছে, কি করবো একবার, আমরা শেয়ার অধিহার থেকে হচ্ছে আমরা এই, আচ্ছা এখানের মধ্যে মনে হয় একটু বাদ পড়ে গিয়েছে, জাস্ট ওয়েট, এখানে একটু গোলমাল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গিয়েছে। এখানে লিখবো হচ্ছে শেয়ার অধিহার থেকে বাদ দিব হচ্ছে আমরা সুনাম অবলোপন। Yes. এই তো, এবার এবার ঠিক আছে, ফাইন। দেখো, যেহেতু বলা হয়েছে যে শেয়ার অধিহারের অর্ধেক অংশ দ্বারা হচ্ছে অবলোপন করো, আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমত শেয়ার অধিহারের অর্ধেক করব আগে। শেয়ার অধিহারের অর্ধেক করলে বের হয় এখানে 25,000 টাকা। এই টাকাটা হচ্ছে একবার আমরা বাদ দিয়ে দিব সুনাম থেকে, আরেকবার বাদ দিয়ে দিব হচ্ছে আমরা শেয়ার অধিহার থেকে। তো সুনাম থেকে বাদ দিয়ে দেওয়াটা আমি লিখবো হচ্ছে শেয়ার অধিহার দ্বারা অবলোপন। আর শেয়ার অধিহার থেকে মাইনাস করে দেওয়াটা আমি লিখবো হচ্ছে আমরা সুনাম দ্বারা অবলোপন। তাও আবার একটু বাদ পড়ে গিয়েছে এনিহাও। সো তোমরা বুঝে নিও, ঠিক আছে, এটা কি লিখবো আমরা, সুনাম দ্বারা অবলোপন। এটা ছিল প্রথম পার্ট। সেকেন্ড পার্টে গিয়ে বলা হয়েছে বাকি অংশ, অর্থাৎ বাকি 25,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। যেহেতু এক তহবিল থেকে অর্থাৎ শেয়ার অধিহার থেকে 25,000 টাকা নিয়ে যাওয়া হয়েছে সঞ্চিত তহবিলে, শেয়ার অধিহার কমে যাবে, সঞ্চিত তহবিল বেড়ে যাবে। এই কারণে শেয়ার তহবিল থেকে মাইনাস করে দিব, 25,000 টাকা মাইনাস করে দিব, সঞ্চিত তহবিলের স্থানান্তর। আরেকবার সঞ্চিত তহবিল 75,000 টাকা, এর সাথে যোগ করে দিব হচ্ছে আমরা শেয়ার অধিহার। এদের যোগ করলে এখানে পড়তে হবে টোটাল 1,00,000 টাকা। যেহেতু বলা হয়েছে যে শেয়ার অধিহার থেকে সঞ্চিত তহবিলে স্থানান্তর করো, শেয়ার তহবিল থেকে হচ্ছে আমরা মাইনাস করে দিব, আর সঞ্চিত তহবিলে গিয়ে হচ্ছে আমরা কি করে দিব, যোগ করে দিব। দেন 4 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনাম অবলোপন করার জন্য সমন্বিত হবে, আর সুনামের বাকি অংশ চলতি বছরের মুনাফার দ্বারা অবলোপন করো। তো ডেবিট দিকে সুনাম দেওয়া আছে 1,00,000 টাকা, আর শেয়ার অধিহার দেওয়া আছে 85,000 টাকা। তো শেয়ার অধিহার হচ্ছে আমরা দুইবার কাজ করব। শেয়ার অধিহার হচ্ছে একবার আমরা শেয়ার অধিহার থেকে বাদ দিব, আরেকবার সুনাম থেকে বাদ দিব। তো এখানে আমরা লিখবো যে সুনাম মাইনাস শেয়ার দ্বারা অবলোপন হচ্ছে 85,000 টাকা, আর শেয়ার অধিহার থেকে বাদ দিব আমরা সুনাম দ্বারা অবলোপন 85,000 টাকা। তাহলে শেয়ার অধিহার পড়ে থাকবে 0 টাকা, আর সুনাম পড়ে থাকবে হচ্ছে 15,000 টাকা। তারপরে বলা হয়েছে এই বাকি টাকা দিয়ে হচ্ছে আবার চলতি বছরের মুনাফার সাথে অবলোপন করতে হবে। তো এটার হবে দুইটা কাজ, একবার হচ্ছে সুনাম অবলোপনকে বসিয়ে দিব হচ্ছে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে, আর বাকি 15,000 টাকা আমরা কি করে দিব, বাকি 15,000 টাকা হচ্ছে আমরা এই সুনাম থেকে বাদ দিয়ে দিব। তাহলে 15,000 মাইনাস 15,000, এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 0 টাকা। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 4টা সমন্বয়ের কাজ। তোমরা আমাকে বলো তোমরা এই 4টা সমন্বয় বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, অনেস্টলি টানা হচ্ছে অনেকক্ষণ ক্লাস করানো একটু কষ্টকর হয়ে যায়, বাট স্টিল আমরা হচ্ছে করি, ঠিক আছে।
এরপর এবার আমরা লভ্যাংশ নিয়ে পড়বো। আজকের ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম কি নিয়ে, সংরক্ষিত মুনাফা নিয়ে পড়েছিলাম। তো সংরক্ষিত মুনাফার যে লভ্যাংশের পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে হচ্ছে আজকে আমরা পড়বো। তো লভ্যাংশের মধ্যে প্রথমত বলা আছে শেয়ার মূলধনের 20% লভ্যাংশ ঘোষণা করতে হবে। ব্যয় মিলে তলবকৃত এবং আদায়কৃত মূলধন দেওয়া আছে 3 লাখ টাকা। আমরা যেটা করব, এই 3 লাখ টাকার উপর হচ্ছে আমরা ডাইরেক্ট 20% করে দিব, তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা লভ্যাংশ। তো যেহেতু বলা হয়েছে লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটাকে বলবো হচ্ছে আমরা ঘোষিত লভ্যাংশ। এই ঘোষিত লভ্যাংশে দুইটা কাজ হয়। একবার হচ্ছে আমরা চলতি দায় নিয়ে আসব, আর 2 নম্বরে হচ্ছে আমরা সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিব। কি কাজ হয় আমাদের ঘোষিত লভ্যাংশে দুইটা কাজ। একবার হচ্ছে আমরা চলতি দায়ের মধ্যে নিয়ে আসবো, আরেকবার আমরা সংগৃহীত আয় থেকে বাদ দিয়ে দিব। তো এখানে 3 লাখ টাকার উপর 20% করলে 60,000 টাকা বের হয়। এটাকে একবার হচ্ছে আমরা চলতি দায়ে নিয়ে আসলাম প্রদেয় লভ্যাংশ নামে কিংবা ঘোষিত লভ্যাংশ নামে, আরেকবার মুনাফার বন্টন অর্থাৎ সংগৃহীত আয় থেকে এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ পাশে চলে যাবে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে পরিচালন পর্ষদ শেয়ার মূলধনের 15% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে অন্তর্বর্তী লভ্যাংশ সহ। ব্যয় মিলে শেয়ার মূলধন দেওয়া আছে 3 লাখ টাকা এবং অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে 10,000 টাকা। আচ্ছা, তোমাদের বলেছিলাম অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে হচ্ছে যে পরিমাণে লভ্যাংশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাকে বলা হয়ে থাকে হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। ওকে, তো এবার খেয়াল করে দেখো, যদি হচ্ছে আমরা 3 লাখ টাকার উপর যদি আমরা 15% করি, 3 লাখের উপর 15% করলে বের হয় 45,000 টাকা। এখন আমাদের কিন্তু ম্যাথে বলা আছে যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ লভ্যাংশের পরিমাণ হবে হচ্ছে 15%, অর্থাৎ এই 45,000 টাকা এর মধ্যে 15,000 টাকার অন্তর্বর্তী লভ্যাংশ রয়েছে, সরি 10,000 টাকার অন্তর্বর্তী লভ্যাংশ অ্যাডেড রয়েছে, তাহলে ঘোষিত লভ্যাংশের পরিমাণ হবে 35,000 টাকা। এই কারণে হচ্ছে আমরা লিখে দিব, প্রথমে আমরা আলাদা করে লিখবো, এভাবে লেখাটা আসলে উচিত না, আমরা আলাদা করে লিখি। আমরা ফার্স্টে লিখবো যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি লিখবো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 35,000 টাকা। তারপরে লিখবো হচ্ছে আমরা ঘোষণাকৃত লভ্যাংশ দশ হাজার, সেটাই ফেলেছে আই গেস, এটা হবে হচ্ছে 10, আর এটা হবে হচ্ছে আমাদের 35,000 টাকা। এই দুইটা মিলে আমাদের টোটাল মানে টোটাল লভ্যাংশ পরিমাণ হয়ে যাবে হচ্ছে আমাদের 45,000 টাকা। আমরা এভাবে করে করবো, ঠিক আছে। আমরা যেটা করব, অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পরিমাণ ছিল 10,000 টাকা, আর ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ হচ্ছে আমাদের 25,000 টাকা। এই দুইটা মিলে আমাদের টোটাল লভ্যাংশ হয়ে যাবে হচ্ছে 45,000 টাকা। অন্তর্বর্তী লভ্যাংশের কাজ হয় হচ্ছে একবার, জাস্ট আমাদের সংগঠিত আয়ের মধ্যে একবার কাজ হবে, আর ঘোষিত লভ্যাংশের কাজ হয় দুইবার। একবার বসিয়ে দিব হচ্ছে আমরা লভ্যাংশের মধ্যে বা সংগঠিত আয়ের মধ্যে, আরেকবার বসবে হচ্ছে প্রদেয় লভ্যাংশের মধ্যে 35,000 টাকা। আমি আরেকবার বলে দিই, এখানে বলা আছে যে 15% লভ্যাংশ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। তাই 15% করার পর যে টাকাটা বের হলো তার মধ্যে আমাদের অন্তর্বর্তী লভ্যাংশ অলরেডি অ্যাড করা আছে, এটা বাদ দিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে প্রদেয় লভ্যাংশ। মনে রাখা দরকার, ঘোষিত লভ্যাংশ আর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এই দুটা মিলে বের হয় হচ্ছে আমাদের মোট লভ্যাংশ। তো মোট লভ্যাংশ বের হয়ে গিয়েছে আমাদের 45,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আর 25,000 টাকা হচ্ছে ঘোষিত লভ্যাংশ। আর এই পরিমাণ টাকা হচ্ছে আমরা প্রদেয় লভ্যাংশ হিসেবে আমরা চলতি দায়ে বসিয়ে দিব। 3 নম্বরে বলা হচ্ছে শেয়ার প্রতি 60 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। আর ম্যাথের মধ্যে বলা আছে শেয়ার প্রতি মূলধন 10 টাকা করে 4,000 শেয়ার। তো যে 4,000 শেয়ার দেওয়া রয়েছে, 4,000 আর 7 গুণ করলে বের হয় 4-7 28,000 টাকা। এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ। আর এটাকে প্রদ লভ্যাংশ হিসেবে আমরা বসিয়ে দিব চলতি দায়ের মধ্যে। তারপরে বলা হচ্ছে শেয়ার প্রতি 2 টাকা করে হচ্ছে আমাদের লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখানে দেওয়া আছে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ 1,00,000 টাকা আর বিলিখিত শেয়ার 50,000 টাকা, প্রত্যেকটি শেয়ার 10 টাকা মূল্যের। আমাদের কিন্তু সবসময় মনে রাখা দরকার, আমরা বিলিখিত শেয়ারের উপর হচ্ছে আমরা লভ্যাংশ ঘোষণা করব। ইস্যুকৃত শেয়ার, আদায়কৃত, তারপর হচ্ছে অনুমোদিত শেয়ার, এগুলোর উপর কখনো লভ্যাংশ ঘোষণা করা হয় না। তোমরা যখন কিনা আমি 4th অধ্যায় করেছিলাম তখন তোমাদের বলেছিলাম
কোনটা আদায়কৃত শেয়ার, কোনটা হচ্ছে ঘোষণাকৃত শেয়ার, কোনটা হচ্ছে আমাদের অনুমোদিত শেয়ার। তো মনে রাখা দরকার সবসময় বিলিখিত শেয়ারের উপর কি করতে হয়, আমাদের লভ্যাংশ ঘোষণা করতে হয়। তো যেহেতু বলা আছে এখানে বিলিখিত শেয়ারের পরিমাণ 50,000 শেয়ার, এই টাকার সাথে গুণ করবো হচ্ছে আমরা 2 টাকা। 50,000 আর 2 গুণ করলে বের হয় 1,00,000 টাকা। এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ। তো ঘোষিত লভ্যাংশ আর ঘোষণাকৃত লভ্যাংশ সেম জিনিস। 1,00,000 টাকা একবার বসবে হচ্ছে আমাদের সংগ্রহ তালিকা থেকে বাদ যাবে, আরেকবার আমরা আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসেবে বসিয়ে দিব। 5 নম্বরে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ দেওয়া লাগবে এবং ব্যয় মিলে অগ্রাধিকার যুক্ত শেয়ার মূলধনের পরিমাণ 2,00,000 টাকা। তো 2,00,000 টাকার উপর যদি হচ্ছে আমরা 10% করে দিই, 20,000 টাকায় হয়ে যাবে হচ্ছে আমাদের লভ্যাংশের পরিমাণ। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমরা আলাদা করে উল্লেখ করে দিব অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ। কারণ যদি হচ্ছে আমাদের একাধিক লভ্যাংশ দেওয়া থাকে, তখন কোনটা সাধারণ শেয়ারের লভ্যাংশ, কোনটা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, এটা আমাদের আলাদা করে উল্লেখ করা উচিত। এখানে লিখে দিব অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের পরিমাণ 20,000 টাকা এবং এটাই হয়ে যাবে হচ্ছে প্রদেয় লভ্যাংশ। এই 6 নম্বরে বলা আছে ব্যয় মিলে দেওয়া আছে 10% অগ্রাধিকার যুক্ত শেয়ার মূলধন 1,00,000 টাকা। আর ইকুইটি শেয়ার মূলধনের পরিমাণ কত টাকা, এখানে হবে হচ্ছে মোস্ট প্রবাবলি 2,00,000 টাকা, নট 20,000। ইয়েস, 2,00,000 টাকা। তারপরে বলা আছে সমন্বয়ে বলা আছে উভয় ধরনের শেয়ারের উপর সমান হারে লভ্যাংশ দেওয়া লাগবে। অর্থাৎ দুই ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণ হবে হচ্ছে আমাদের 10%। 1,00,000 টাকার উপর 10% করলে 10,000 টাকা বের হয়। তাই অগ্রাধিকার শেয়ার মূলধনের যে লভ্যাংশ তার পরিমাণ হয়ে যাবে 10,000 টাকা। অন্যদিকে ইকুইটি শেয়ার লভ্যাংশ আমাদের বলা আছে ইকুইটি শেয়ার মূলধন কিংবা সাধারণ শেয়ার মূলধন হচ্ছে 2,00,000 টাকা। 2,00,000 উপর যদি হচ্ছে আমরা 10% করি, তাহলে বের হয় 20,000 টাকা। এবং এই দুইটাই হয়ে যাবে প্রদেয় লভ্যাংশ। একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের প্রদেয় লভ্যাংশ, আর একটা হচ্ছে ইকুইটি শেয়ার প্রদেয় লভ্যাংশ। এই দুইটা মিলে মোট প্রদেয় লভ্যাংশ 30,000 টাকা হয়ে যাবে। আর এখানে আমাদের মোট লভ্যাংশ হয়ে যাবে হচ্ছে 30,000 টাকা। তো এভাবে করে হচ্ছে কি করতে পারি আমরা, লভ্যাংশের কাজগুলো করতে পারি। তো আই গেস তোমাদের লভ্যাংশের মধ্যে আমার কোনো ঝামেলা হবে না। লভ্যাংশগুলো খুবই ইজি ছিল। জাস্ট যদি আমাদের বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ আমাদের মোট লভ্যাংশ দেওয়া হলো, তখন আমরা লভ্যাংশের পার্সেন্টেজ করে লভ্যাংশ আগে বের করব। তার থেকে হচ্ছে আমরা অন্তর্বর্তী লভ্যাংশ বাদ দিয়ে আমরা ঘোষিত লভ্যাংশ বের করব। এটাই হচ্ছে ক্রিটিক্যাল একটা পার্ট। এছাড়া বাকিগুলো মোটামুটি ইজি ছিল, কিন্তু তেমন হার্ড কোনো পার্ট এখানে ছিল না। আচ্ছা, তোমরা বলছো লভ্যাংশ গুলা বুঝতে পারছো না। আচ্ছা, সমস্যা নেই, আমি নেক্সট দরকার হলে আরেকবার রিপিট করে দিব। ওকে, তো একটা কাজ করি, এই পার্টটা আমি রেখে দিই। তোমাদেরকে হচ্ছে আমি আজকের যে হচ্ছে ক্লাসটা করালাম, তোমাদের যেটা ম্যাথ ছিল, ম্যাথটা ছোট করে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? এটা করে শেষ করে দিই আজকে আমরা। তো আমাদের এখানে একটা র্যামিল দেওয়া আছে আর সমন্বয় দেওয়া আছে, এবং এর উপর বলা হয়েছে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। আমি জাস্ট বেশি হার্ড না, ঠিক আছে, ইজি একটা ম্যাথ তোমাদের করে দেখিয়ে দিই। তো এই ম্যাথের মধ্যে আমরা আগে খুঁজবো যে আমাদের এই ম্যাথের মধ্যে কোনো সংরক্ষিত আয়ের ব্যালেন্স দেওয়া আছে নাকি। ওটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ শুরু করতে হয়। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের বলা ছিল যে সংরক্ষিত আয়ের পরিমাণ কত টাকা, এর পরিমাণ দেওয়া আছে 35,000 টাকা। এটা ব্যালেন্স বিডি হিসেবে বসিয়ে দিব হচ্ছে আমরা ম্যাথের মধ্যে। ফার্স্টে লিখবো হচ্ছে আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, অথবা ব্যালেন্স বিডি লিখে আমরা বসিয়ে দিব হচ্ছে কত টাকা, 35,000 টাকা। এর সাথে যোগ করতে হবে হচ্ছে আমাদের চলতি বছরের নিট লাভ। নিট লাভের পরিমাণ দেওয়া আছে কত টাকা, 2,12,450 টাকা। এটাকে আমরা যোগ করে দিব। এই দুটো যোগ করলে আমাদের মোট যোগফল বের হয়ে যাবে হচ্ছে কত টাকা, 2,87,750 টাকা। এর থেকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া লাগবে হচ্ছে আমাদের লভ্যাংশ আর আয়কর, আর আয়কর সঞ্চিতির পার্থক্য। আমাদের ম্যাথের মধ্যে বলা আছে, এই যে খেয়াল করে দেখো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এর পরিমাণ দেওয়া আছে এখানের মধ্যে হচ্ছে 30,000 টাকা। এটাকে নিয়ে আসলাম আমরা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত টাকা দেওয়া আছে, এখানে 30,000 টাকা দেওয়া আছে। তারপর দেখবো এই ম্যাথের মধ্যে আমাদের র্যামিলের মধ্যে আয়কর এবং সঞ্চিতি উল্লেখ করা আছে নাকি। এই যে খেয়াল করে দেখো, আমাদের এখানে আয়করও দেওয়া আছে, আয়কর সঞ্চিতি দেওয়া আছে। আয়করের পরিমাণ হচ্ছে এখানে 30,000 টাকা, আর আয়কর সঞ্চিতি 20,000 টাকা। এখানে বলতো কোনটা বড়, আয়কর বড় নাকি সঞ্চিতি বড়? এখানে আয়কর 30,000 টাকা এবং আয়কর সঞ্চিতির পরিমাণ হচ্ছে আমাদের 20,000 টাকা। যদি আয়কর বড় হয় তাহলে হচ্ছে আমরা বাদের দিকে নিয়ে আসি, আর সঞ্চিতি বড় হলে যোগের দিকে নিয়ে আসি। যেহেতু আমাদের আয়করটা হচ্ছে বড়, তো যেটা আমরা করব, আয়কর থেকে সঞ্চিতি বাদ দিয়ে সেটাকে আমরা বন্টনের দিকে নিয়ে যাব। তো লিখবো আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি। আয়করের পরিমাণ 30,000 টাকা এবং আয়কর সঞ্চিতির পরিমাণ 20,000 টাকা।
এটার বিয়োগফলই হয়ে যাবে এখানের মধ্যে হচ্ছে আমাদের পাঠকের কত টাকা, 10,000 টাকা। তারপর এখানে আমাদেরকে বলা আছে ঘোষিত লভ্যাংশ। কোম্পানি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে 10%। এবং এই ম্যাথের মধ্যে বলা আছে আমাদের শেয়ার মূলধনের পরিমাণ কত টাকা, 5,00,000 টাকা। তো 5,00,000 টাকার উপর যদি হচ্ছে 10% করি, তাহলে বের হয় 50,000 টাকা আমাদের লভ্যাংশের পরিমাণ। তো লিখে দিব আমরা ঘোষিত লভ্যাংশ 5,00,000 ইন্টু 10% সমান 50,000 টাকা। দেন এই সবগুলোকে আমরা যোগ করে দিব। এই সবগুলো যোগ করলে বের হয় 90,000 টাকা। এর যদি বাদ দিয়ে দিই হচ্ছে আমরা আগের যোগফল থেকে, তাহলে এখানে বের হয়ে যাবে সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্তের পরিমাণ 1,57,570 টাকা। তো এভাবে করে হচ্ছে আমরা সংরক্ষিত আয় বিবরণী ম্যাথটা করতে পারি। মনে রাখা দরকার তোমাদের ম্যাথের মধ্যে এই ম্যাথটা খুব একটা বড় থাকে না, ইজি পার্ট থাকে। জাস্ট তোমরা যখন কিনা ম্যাথটা করালাম তোমাদের হায়েস্ট কি আসা পসিবল তোমাদের বলে দিয়েছিলাম, বাট অনেস্টলি তোমাদের পরীক্ষায় এতগুলা আইটেম আসে না। এখানে এত কিছু দেওয়া আছে, এগুলো আসলে আসবে না। জাস্ট মিনিমাম কয়টা আইটেম আসে, হাইয়েস্ট গেলে 6 থেকে 7টা এলিমেন্ট দিয়েই আমাদের ম্যাথটা হচ্ছে করে ফেলা পসিবল। তো তোমাদেরকে এই ছকটা খুব ভালো মতো মুখস্থ করতে হবে। এই ছকটা পারলেই দেখবা তোমাদের এই টাইপের ম্যাথ করতে তেমন কোনো প্রবলেম হবে না। এই যে ম্যাথটা কত ইজি একটা ম্যাথ ছিল, দেখতেই পারছো, ছোট একটা ম্যাথ। এটা ছিল হচ্ছে 4 নম্বরের ম্যাথ, এন্ড এটা হচ্ছে একটা বোর্ডের ম্যাথ ছিল, ঠিক আছে। বোর্ডের মধ্যে পিচ্ছি করে ম্যাথ ছিল। তো বুঝতেই পারছো বোর্ডের মধ্যে আসলে এত হার্ড ম্যাথ করে না। তো তোমরা আমাকে বলো, তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, সত্যি কথা বলতে একদিনে অনেক কিছু বুঝাতে গেলে একটু সমস্যা হয়েছে সবার জন্যই, আমি বুঝতে পেরেছি। আর ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাস সংখ্যার একটা লিমিটেশন আছে। তো তো ট্রাই করি একটা ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা বাসায় ঠিক মতো একটা আইডিয়া নিয়ে পুরোপুরি ম্যাথ করতে পারো। আমি চেয়েছিলাম তোমাদের সংগঠিত আয়টা একদিনে বুঝিয়ে দেওয়ার জন্য, বা যেহেতু দেখতে পাচ্ছি তোমাদের আসলে হচ্ছে আর বুঝার আজকে ক্যাপাসিটি আজকে নেই, তাহলে আর তেমন কিছু বুঝাবো না। তো তোমরা আমাকে লাস্টে আরেকবার বলো, তোমাদের যে আজকে এত কিছু করানো হলো, তোমাদের কোথায় কোনো সমস্যা আছে নাকি? কোনো পার্ট বুঝতে পারো নাই এমন কোনো পার্ট আছে নাকি? তোমরা আমাকে একটু বলো। তোমাদের প্রবলেম গুলো সলভ করে তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাস শেষ করে দেবো আজকে। আমি জাস্ট হচ্ছে তোমাদের সমন্বয় গুলো একবার আরেকবার দেখিয়ে যাই, তা তোমার জন্য ইজি হবে কি কি সমন্বয় ছিল। আজকে কি করালাম, প্রথমত হচ্ছে আমরা সংযুক্ত আয়ের ছকটা করালাম। তারপর এখানে হচ্ছে প্রাথমিক খরচ, ডায়াগ্রাফের কমিশন, শেয়ার বাট্টা নিয়ে অনেকগুলো সমন্বয় ছিল। তারপর হচ্ছে এখানে আমাদের সুনামের অবলোপন নিয়ে বেশ কটা সমন্বয় ছিল। তারপর এখানে হচ্ছে আমাদের লভ্যাংশ নিয়ে সমস্যা ছিল অনেকগুলা। যদি তোমরা বলে রিপিট করার জন্য, সমস্যা নিয়ে আমি আবার রিপিট করে দিব। আরো এখানে অনেকগুলা সমন্বয় ছিল, বাট এখানে আর করানো হলো না, সমস্যা নেই, আমরা আরেকবার করিয়ে দিব। আর সবার লাস্টে গিয়েছিল হচ্ছে আমাদের একটা ম্যাথ। ঠিক আছে, মোটামুটি এই ক্লাসের মধ্যে আজকে এগুলি করালাম। তো তোমরা আমাকে বলো তোমাদের টোটাল এই ম্যাথের মধ্যে কোনো সমস্যা রয়েছে নাকি? আচ্ছা, তোমরা বলছো লম্বাংশের মধ্যে সমস্যা আছে, সমস্যা নেই। তোমাদেরকে লভ্যাংশের পার্টটা নেক্সট দিনে রিপিট করে দিব। আমি যেটা করব, তোমাদের নেক্সট দিন হচ্ছে আমি এই পার্ট থেকে শুরু করবো আরেকবার। ওকে, তাহলে আই গেস তোমাদের নেক্সট দিন আর এই পার্টের মধ্যে তেমন কোনো সমস্যা হবে না। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে কি বার, আজকে হচ্ছে, ইয়েস আজকে টিউসডে। তাহলে চলে আসবো হচ্ছে আমি পরশুদিন। পরশুদিন হচ্ছে এই লভ্যাংশ থেকে আমরা শুরু করব। আমরা ট্রাই করব নেক্সট দিন আমরা এই সংযুক্ত আয় শেষ করে দেওয়ার জন্য। তার পাশাপাশি ফার্স্ট পেপারের আমাদের যে মালিকাংশ বিবরণী রয়েছে ওই পার্টটা শেষ করে দেওয়ার জন্য। তারপরের দিন হচ্ছে আমরা আর্থিক বিবরণী করব, দেন বোর্ডের ম্যাথ আর হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করব। তাহলেই দেখবা তোমাদের টোটাল ম্যাথের মধ্যে আর সমস্যা থাকবে না। এই আর্থিক বিবরণী অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। অ্যাজ তোমাদের এখান থেকে মানে অ্যান্সার করা বাধ্যতামূলক। তোমরা যদি এই পার্টটা ভালো মতো করতে না পারো, বিলিভ মি তোমরা পরীক্ষায় গিয়ে আফসোস করবা যে কেন এই ম্যাথ ভালো মতো করো নাই। কারণ তোমাদের দুই পেপারে মিলিয়ে টোটাল 40 নাম্বার আসবে জাস্ট এই সিঙ্গেল চ্যাপ্টার থেকে। এই আর্থিক বিবরণী থেকে ফার্স্ট পেপারে দুইটা আর সেকেন্ড পেপারে দুইটা, টোটাল 4টা সিঙ্গেল তোমাদের অ্যান্সার করতেই হবে। তারপর আবার এমসিকিউ তো আছেই। বলতে পারো মোটামুটি 50 নাম্বারের মধ্যে তোমাদের জাস্ট এই
সিঙ্গেল চ্যাপ্টার থেকে আসবে। এই কারণে এই চ্যাপ্টারটা ভালো মতো করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমার বাসার মধ্যে ভালো মতো প্র্যাকটিস করো। তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পেয়ে যাও, পিডিএফ পেয়ে যাওয়ার পরে তোমরা আরেকবার সমন্বয়গুলো দেখে নিও, প্র্যাকটিস করে নিও। তাহলে আই গেস তোমাদের বাসার মধ্যে এগুলোর মধ্যে সমস্যা থাকবে না। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।